আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন অ্যাডমিশন 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের আমাদের অ্যাডমিশন বি ইউনিট, মিশন অ্যাডমিশন বি ইউনিট মানবিক এবং বিভাগ পরিবর্তনের আজকের প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের নোমান ভাইয়া। ক্লাসের শুরুতেই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা যারা, এটা তো আমাদের পেইড কোর্সের ক্লাস, তাই না? আজকের ক্লাসটি কিন্তু আমাদের নির্ধারিত পুরো কোর্সে আমরা যে 30টা মূল ক্লাস করব, আমরা তো টোটাল ক্লাস করব 45+, বাট লেকচার ভিত্তিক ক্লাস হবে আমাদের 30টা। এরপরে আমাদের ইউনিভার্সিটি বেস করে, যেমন ঢাবির জন্য আমরা কয়েকটা স্পেশাল ক্লাস করব, রাবির জন্য করব, চবির জন্য করব, জাবির জন্য করব, ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আলাদা আলাদা স্পেশাল ক্লাস হবে। বাট মূল যে 30টা লেকচার, তার ভিতরে আজকে কিন্তু আমরা লেকচার 1 এর ক্লাসটি করব। লেকচার 1 হলো কি? ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণের উপর আজকে আমরা ক্লাস করব। ক্লাসের শুরুতে তোমাদের কিছু কোশ্চেনের আমি অ্যান্সার দেব। ওকে, চলো শুরু করে দেই। এই ফাঁকে আমি একটুখানি ওয়েট করব, যার ভিতরে আমাদের ফ্রেন্ডরা যারা যারা পেইড গ্রুপে আছে বাট এখন পর্যন্ত লাইভটা নোটিফিকেশন পাইনি, ওদের কাছে আমরা একটু লিঙ্কটা আমাদের অপারেটর পাঠিয়ে দিচ্ছে, গ্রুপে দিয়ে দিচ্ছে। এর ভিতরে আমরা লাইভটা শুরু করব। শুরুতে তোমাদের একটু কিছু কথা বলতে চাই, কথাগুলো সবাই শুনবা। আমি আজকের এটা কিন্তু আমার নির্ধারিত লেকচার, হ্যাঁ, এবং এই লেকচারগুলো কিন্তু একটা শেষ হয়ে গেলে সেটা শেষ, একটা করে লেকচার শেষ হয়ে যাবে, তোমার জীবন থেকে একটা লেকচার শেষ। এবং তোমরা আজকে কি চমৎকার একটা জার্নি শুরু করতে যাচ্ছ, এইটা নিয়ে আমি শুরুতে 3-4 মিনিট বলবো, মাঝে পুরোটা টাইম ক্লাস নেব, ক্লাস শেষে আবার 2-3 মিনিট বলবো। ওকে, মনোযোগ দিয়ে শুনবা। আজকে তোমরা তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ, এটা ফিল করতেছো তো? কি হচ্ছে? এটা হচ্ছে লিঙ্কটা কপি করতে হয়, লিঙ্কটা কপি করে তারপরে গ্রুপে দিতে হয়। এই তোমরা একটুখানি ওয়েট করো তো ভাইয়া, আমি একটুখানি দেখি তো ক্লাসটি নাকি দেখা যাচ্ছে না। ক্লাসটি দেখা যাচ্ছে, ক্লাসটি নাকি দেখা যাচ্ছে না। আচ্ছা, 123 জনের মতো আমাদের সাথে ক্লাসটি দেখতেছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি না তোমাদের ইটা করব কম, তোমরা এই যে আমাদের কি করতেছো, মানে মেসেজ করতেছো না ভাইয়া, আমি তোমাদের মেসেজগুলো দেখবো কম। ওকে, আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে গেছে, দেখেন তো। হুম, ওখানে একটু লিখে দেন। ওকে, আপনি আপনি শুরু করে দেন, আমি ক্লাসটি শুরু করে দেই। ওকে, হ্যাঁ, শোনো, তোমরা এটা ফিল করতে পারতেছো কিনা যে তোমাদের একটি নতুন জার্নি শুরু হয়েছে আজকে থেকে। গতকাল গতকাল আমার ভার্সিটির 5th সেমিস্টার শুরু হয়েছে। আমি কি করেছি? আমি বাজার থেকে নতুন আমার যেই কয়টা কোর্স, আমার 8 জন প্রফেসরের ক্লাস হবে এই সেমিস্টারে, 5ম সেমিস্টারে, আমি 8টা নতুন খাতা কিনে এনেছি, মোটা মোটা এনে প্রত্যেকটা খাতার উপরে আমার যে 4টা কোর্স আছে, 4টা কোর্সের 8টা পার্ট, পার্ট 1, পার্ট 2, এগুলো আমি প্রত্যেকটার সাথে লিখছি, আমার কোর্সের নাম লিখে নিছি। এটা কিন্তু ভার্সিটি, তোমাদের অ্যাডমিশনের মতো এত সিরিয়াস কিছু না। ভার্সিটির সেমিস্টারের খাতা, এটা কেউ নোটও করে না, বাট আমি করছি। আমি গতকাল আমার আম্মুরে বলতেছি, আম্মু, আম্মুরে না, এটা আমার এক ফ্রেন্ডে বলতেছি প্রথমে ফোন দিয়ে, যে বন্ধু জানিস কিনা আমি তো একটু নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আমাকে অভিনন্দন জানাও। বলে কিরে মামা, না জানায় বিয়ে করে ফেলছিস? আমি বললাম নো 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 নো, না জানিয়ে বিয়ে করে ফেলি নাই, তবে আমার যে 5ম সেমিস্টার শুরু হতে যাচ্ছে, 1 সেপ্টেম্বর থেকে আমার ক্লাস শুরু হবে 5ম সেমিস্টারের, আমি তার জন্য নতুন এক সেট খাতা বানিয়েছি এবং আমি একটু নতুন জীবন শুরু করব, যে আগামী সেমিস্টার একটা কোপ হবে। এই জন্য এখন থেকে আমি সিরিয়াসলি প্রিভিয়াস ইয়ারের সিনিয়রদের থেকে নোট কালেকশন করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকগুলো কালেকশন করে, যে লাস্ট 5 বছরে আমার ডিপার্টমেন্টে 5ম সেমিস্টারের যে প্রশ্নগুলো সেগুলো আমি কালেক্ট করছি, কালেক্ট করে আমি প্রিন্ট করে পিন আপ করছি আমার খাতার সাথে করে, একটা নতুন জার্নি শুরু করছি, নতুন জীবন শুরু করছি। তো তোমরা তোমরা তো একদম মানে লাইফের সবচেয়ে সিরিয়াস একটা জার্নি শুরু করে দিচ্ছ আজকে থেকে। একটা মানুষ নতুন বিয়ের মাধ্যমে যেভাবে নতুন জীবন শুরু করে, দাম্পত্য জীবন শুরু করে, তোমরাও সেম ভাবে একটি নতুন জীবন আজকে শুরু করতে। সাব্বির সাহেব শোনেন, যতজন রিকোয়েস্ট দিচ্ছে আপনি নিজে নিজে ভেরিফাই করে ওদের প্রত্যেকের গ্রুপে অ্যাড করে দেন, গ্রুপে একটু ঢুকে দেখেন অ্যাড রিকোয়েস্ট কারা কারা আছে।
আপনি আপনার মতো ম্যানুয়ালি ভেরিফাই করে করে আপনি নিজে অ্যাড করে দেন। কোন স্টুডেন্টের কল এখন ধরিয়েন না, ওদেরকে আপনি দেখেন কারা কারা আছে, ওদেরকে হচ্ছে আপনি অ্যাড করে দেন। শোনেন, যেটা বলতেছিলাম, তোমরা আজকে থেকে একটি নতুন জার্নি শুরু করেছো, একটি নতুন জীবন শুরু করেছো। তোমার রুটিন হবে ভিন্ন, তোমার সবকিছু সবার থেকে ভিন্ন। তোমার চিন্তা চেতনা, তুমি টেবিলে নতুন খাতা বই, এই দেখো আমি আজকে নিজে তোমাদের জন্য নতুন নতুন বই কিনে আনছি। আমার এইখানে কিন্তু পুরাতন বই আছে, আমার লাস্ট 3 বছরের প্রত্যেক বছরের সংস্করণ আছে। আজকে আমি বাজার থেকে শুধু তোমাদের জন্য এই 25 শিক্ষাবর্ষের আবার নতুন প্রিন্টেড বইগুলো কিনে আনছি, একদম নিউ বই আনছি। আমার কাছে কিন্তু বই আছে, একদম নিউ বই তোমাদের জন্য। এই যে এই বইটা আমি তোমাদের সাজেস্ট করছি। আমি তোমাদের বলছি 2021 সালের আগের যে সংস্করণ আছে এই বইটা আমি তোমাদের কিনতে বলছি। সবাই সম্ভব হলে স্ক্রিনশট নিয়ে রাখো। এই বইটা তোমরা প্রত্যেককে সংগ্রহ করবা, 100 টাকা দাম নেবে। আমি তোমাদের বলেছিলাম যে মায়ের দুধের চেয়ে স্বচ্ছ পুষ্টিকর খাবার এই পৃথিবীতে কিছু নাই। একজন শিশুর জন্য সর্বোৎকৃষ্ট খাবার হলো মায়ের দুধ। আর বাংলাদেশের বাজারে একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর জন্য এই বইয়ের চেয়ে উৎকৃষ্ট কোনো খাবার নাই। বাজারে অসংখ্য প্রকাশনীর বই বের হবে, বিভিন্ন প্রকাশনী তাদের বাংলা ব্যাকরণের বই বের করবে, বাট এইটার উপরে কোনো বই নাই। এটা হলো মায়ের দুধের মতো স্বচ্ছ। আর ওই যে বাজারে যে বই, ওগুলো হচ্ছে হরলিক্স, ওগুলো হচ্ছে কি তোমার ওই কি জানে বর্ন ভিটা খাইতে না তোমরা বাচ্চাকালে, ওইগুলা। তো বর্ন ভিটার চেয়ে গুরুত্বপূর্ণ মায়ের দুধ, বুঝেছো তো? এই বইটা আমি আজকে নিজে আমার অফিসের এই যে একদম ব্র্যান্ড নিউ কিনে নিয়ে আসলাম। এনে আমি অলরেডি দাগায় ফেলছি বিভিন্ন লাইনগুলো, যে আমি তোমাদের লেকচার দেবো, প্রত্যেকটা লেকচার দেবো, আমার একটা করে চ্যাপ্টার এখানে একদম দাগানো হয়ে যাবে। তোমরা প্রত্যেককে আমার গতিতে আমার সাথে এগোতে হবে। বাংলাদেশের আমি যা যা বলতেছি আজকের পুরো ক্লাসে সবগুলো নোট করবা কিন্তু। বাংলাদেশের প্রত্যেকটা কোচিং সেন্টারে, অফলাইন কোচিং সেন্টারে 12টার বেশি লেকচার হয় না পার সাবজেক্ট। বাংলার জন্য আমি নিজে পড়াই, তো আমি নিজে পড়াচ্ছি না, আমি এবছর 3টা কোচিং এ পড়াবো। অনলাইনে ইডুকাটুম পড়াবো, অনলাইনে আরেকটা প্রতিষ্ঠানে পড়াবো, সেটার নামটা না বলি। আচ্ছা, আমি ব্যাকবোন স্কুলে পড়াবো অনলাইনে, ব্যাকবোনে পড়াচ্ছি অলরেডি। 4 তারিখ থেকে আমার ক্লাস শুরু। তো দেখা যাবে ওদের আমি টোটাল বাংলার উপরে 12টা লেকচার নেব মাত্র 3 মাসে। আর তোমাদেরকে আমি 45টা লেকচার নেব, 45টা, যেখানে ওদের নেব 12টা লেকচার। প্রত্যেকটা কোচিং অফলাইনে 12টা লেকচার দেয়। উইকলি একটা করে লেকচার থাকে বাংলার, একটা করে ইংলিশের, একটা করে জিকের। আমি তোমাকে সেখানে 45 ক্লাস দিচ্ছি, 30টা দিচ্ছি শুধু লেকচার বেসড ক্লাস। অতএব তোমার সিরিয়াসনেস যদি আমার মতো থাকে, আমি সপ্তাহে 2 দিন করে এসে 4 থেকে 5 ঘন্টা করে চিল্লাবো, পড়াবো। অ্যাডমিশন টেস্টে স্যাররা পড়ায় না, অ্যাডমিশন টেস্টে স্যাররা শুধু ধরায়া দেয়, পড়তে হয় তোমার। অ্যাডমিশন টেস্টে স্যাররা শুধু তোমাকে পথ চিনিয়ে দেবে, সেই পথে দৌড়াতে হবে তোমাকে। সারা বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থী, এই যে 12 লাখ শিক্ষার্থী এইচএসসি পাস করলো, তারা প্রত্যেককে এই বইটাই পড়বে, প্রত্যেককেই সেম বই পড়বে ভাইয়া। তাহলে এই বই থেকে যখন কোশ্চেন করা হবে তখন কেউ পারবে কেউ পারবে না, ব্যবধানটা কোথায়? পড়ার স্টাইল। আপনি পোলাপান্ডে অ্যাড করতে থাকেন। অনেকে আছে কি জন্য রিকোয়েস্ট দেয়, মানে অ্যাকসেপ্ট হয়নি, অনেকে কোনো ইনফরমেশনই দেয়নি, না হোয়াটসঅ্যাপ নাম্বার। না না, আপনি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু বলে দেন যে তোমাদের যাদেরকে এখনো ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়নি, তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও নাই, এই জন্য অ্যাড করা হয়নি। এটা আপনি একটু বলে দেন স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে আবারও বলে দেন। তাও যদি এই বোকারা না বোঝে তাহলে কিছু করার নাই, আমি গেটটা লাগাই দিচ্ছি, আমি ভিতর থেকে লক করে দিচ্ছি টোটালি। তোমরা আমার কথাগুলো দেখতেছো? আমি যেটা বললাম যে তোমরা প্রত্যেককে এই বইটা হচ্ছে মায়ের দুধ। বাজারে অসংখ্য প্রকাশনের বই পাবা, বাট কোনো বই কেউ ফলো করবা না। সবার আগে এইটা পড়ার পরে অমক ভাইয়ের লেকচার শিট, তমক ভাইয়ের গাইড, অমক ভাইয়ের নোট সব পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা। সেকেন্ড প্রশ্ন, তাহলে আমার কথা বুঝছো কিনা, বই রেফারেন্স বুঝছো? এইটার পরে বাজারের যে কোনো প্রকাশনা। আর ব্যাকরণের জন্য আমার কাছে 2টা বই আছে। এইটা হলো নতুন প্রকাশনী, এই যে এইটা হলো নতুন, এইটা না। আমি তোমাদের পড়াতে বলবো এইটা থেকে, এই দুটোই পড়াবো, দুটোই। কিন্তু এইটাকে আমি মোস্ট প্রায়োরিটি দেব, পুরাতনটাকে মোস্ট প্রায়োরিটি দেব, নতুনটাকে কম প্রায়োরিটি দেব। এখান থেকে জাস্ট আমি তোমাদের 1-2টা অংশ পড়াবো, বাকি সবগুলো এখান থেকে পড়াবো। আসো, শর্ট সিলেবাস না ফুল সিলেবাস? তোমাদের
পরীক্ষা হবে ফুল সিলেবাসে, অ্যাডমিশন টেস্ট ফুল সিলেবাসে হবে। এই বইটা আমি একটু দেখাই। এই বইটার ভিতরে ঢুকবা, ঢোকার পরে তোমরা দেখবা যে তোমাদের শর্ট সিলেবাসে নাই, আছে ফুল সিলেবাসে। যেমন মাসি পিসি 2023 সালে, মানে এই ইমিডিয়েট আগের বছর, মানে গত বছরের আগের বছর এইচএসসি 23 ব্যাচকে বলা হলো যে তোমাদের কোশ্চেন হবে শর্ট সিলেবাস থেকে। কিন্তু হলো কি, ঢাবি কি করলো, মাসি পিসি গল্পটা বের করো। মাসি পিসি, মাসি পিসি গল্পের একদম, সরি মাসি পিসি না, আমি ভুল বলেছি, নেকলেস, নেকলেস একদম শেষ গল্প 204 পৃষ্ঠা, 204 পৃষ্ঠায় যাও। নেকলেসের গল্পের শেষে, একদম শেষে দেখবা একটা শব্দ অর্থ আছে। এই যে স্যাটিন, স্যাটিন শব্দের অর্থ কি, মসৃণ ও চকমকে রেশমি বস্ত্র, স্যাটিন। এইটা ঢাবিতে প্রশ্ন দিয়ে দিছে। তাহলে এটা কি শর্ট সিলেবাস থেকে দিল না ফুল সিলেবাস থেকে দিল? নেকলেস তো শর্ট সিলেবাসের ভিতর নাই, ফুল সিলেবাস থেকে দিছে। আমার কথা বুঝতেছো? তাহলে কি পড়াবো? আমি পার্সোনালি তোমাকে ফুল সিলেবাস পড়াবো। আমি 12টা গল্পই পড়াবো, 12টা কবিতাই পড়াবো, আমি পুরো ব্যাকরণ বইটা পড়াবো। বাট আমার গতিতে তোমাকে এগোতে হবে। আজকের ফার্স্ট ক্লাস আমি খুব অল্প পড়াবো, আজকে জাস্ট আমি ধ্বনি বর্ণ শেষ করাবো। বাট আজকের ক্লাস থেকে তুমি ঢাবিতে মাস্ট কমন পাবা, একটা মার্ক অবশ্যই কমন পাবা, প্রত্যেক ইউনিভার্সিটিতে পাবা। ওকে, তাহলে আমি হয়তো তোমাদের বুঝাইতে পারছি, একদম প্রমাণ দিয়ে দেখালাম। বাংলা প্রথম পত্র বইয়ের 210 নম্বর পেজের এই যে স্যাটিন শব্দের অর্থ রেশমি বস্ত্র, এটা এসেছে। আমি গত বছর 24 বছরের ছেলেপেলেকে যখন পড়াচ্ছিলাম, ওদেরকে আমি বলেছিলাম যে তোমাদের ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে, হয়েছে তো। ওদের তো তোমার বিভীষণের প্রতি মেঘনাথ থেকে কবিতা ডিরেক্ট লাইন উঠায় দিছে। আরো সব ভার্সিটিতেই ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে। অতএব ভার্সিটির এটা এমনি মুখের ভাষা। ওরা বলে যে, ওরা কিন্তু বলে না শর্ট সিলেবাস ফুল সিলেবাস, ওরা কি বলে জানো? ভার্সিটি বলে যে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেই সিলেবাস অনুসরণ করে এসেছে, আমরা তার বাইরে থেকে কোনো প্রশ্ন করব না, এটা হলো তাদের কথা। এখন এখানে একটা কিন্তু আছে, শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কি শর্ট সিলেবাস ফলো করে আসছে না ফুল সিলেবাস, তারা সেটা দেখবে না, তারা দেখবে সিলেবাস। আশা করি তোমরা বুঝেছো। তাহলে আমাদের তোমাদের কিছু কমন কোশ্চেন ছিল, আমি অ্যান্সার দিয়ে দিছি। মূল পড়ায় চলে যাচ্ছি। প্রত্যেককে আমি শুরুতে যে বললাম, তোমার নিজের জীবনের একটা নতুন দাম্পত্য জীবন শুরু হতে যাচ্ছে। প্রত্যেককে নতুন খাতা নিয়ে বসো, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা লেকচার থেকে তোমরা টুকিয়ে নিবা। আমি এখন তোমাদের কমেন্ট পড়বো না, আমি কি করব জানো? এখানে অনেকগুলো পার্ট আছে, আমি একটা করে পার্ট শেষ করব, আমি কমেন্ট বক্সে ঢুকে যাব, আরেকটা পার্ট শেষ করব, কমেন্ট বক্সে ঢুকে যাব। অফলাইন কোচিং গুলোতে কি হয়, তোমার ফ্রেন্ডরা ফোকাসে পড়বে, উদ্ভাসে পড়বে, ইউসিসিতে পড়বে, বিভিন্ন জায়গায় পড়বে, আইকন প্লাসে পড়বে। 2 ঘন্টার লেকচার, প্রথম 15 মিনিট তোমার কি করবে, প্রথম 15 মিনিটে একটা ডেইলি টেস্ট নেবে। তারপরে কি করবে ভাইয়া, প্রথম 15 মিনিটে ডেইলি টেস্ট নেওয়ার সাথে সাথে তারপরে এইটা খাতাটা রিসিভ করতে সবকিছু করতে 20 মিনিট লেগে যাবে। তার মানে একজন টিচার লেকচার দিতে পারে 1 ঘন্টা 30 থেকে 35 মিনিট, কখনোই 2 ঘন্টা লেকচার দিতে পারে না। আমি যেন 2 ঘন্টা লেকচার দিতে পারি, এটা হেল্প করবা তোমরা। আর আজকের লেকচারের উপরে এক্সাম হবে আগামীকাল, ঠিক আছে? যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আজকে কোনো এক্সাম হবে না। সেকেন্ড ক্লাস থেকে প্রত্যেক ক্লাসের আগে, মানে 7টাই ক্লাস না, আমি তোমাদেরকে এর আগেই একটা এক্সাম নিয়ে নেব, প্রত্যেক ক্লাসের আগে। বুঝেছো কিনা? মানে আমার নেক্সট যেদিন বাংলা ক্লাস হবে তার আগেই তোমার এক্সাম হয়ে যাবে। অতএব তোমরা প্রত্যেককে পুরোটা সময় আমার সাথে মনোনিবেশ করে থাকবে। দেখো অলরেডি আমাদের 19 মিনিটের মতো শেষ, তাই না? এরপরে বলতেছো ঢাবিতে কমন পেয়ে কি করব, আমার টার্গেট তো রাবি। শোনো বোকা, এই কাজটা করিও না যে ভাইয়া ঢাবিতে কমন পেয়ে কি করব। আমার টার্গেট ছিল অনলি বিউপি, কিন্তু আমি বাংলাদেশের সবগুলো ভার্সিটিতে চান্স পাইছি, শুধু জাহাঙ্গীরনগরে পাই নাই, কারণ ওখানে ভর্তি পরীক্ষার ফর্মই উঠায় নাই। কারণ জাহাঙ্গীরনগরের ফর্ম উঠানোর ডেট শেষ হওয়ার আগেই আমার ঢাবির রেজাল্ট দিয়ে দিছে। ততদিন আমি 5-6টা ভার্সিটিতে চান্স পেয়ে গেছি, চবিতে, ঢাবিতে, জবিতে তখনও রেজাল্ট দেয়নি, বিউপিতে, মেরিটাইমে। আমি 5টা ভার্সিটিতে অলরেডি চান্স পাইছি, তারপরে দেখি মাত্র জবিতে ফর্ম দিচ্ছে, 2022-23 সেশনের কথা। এই জন্য আমি জবিতে করে নিই। কিন্তু আমি কি সবগুলোর জন্য আলাদা প্রিপারেশন নিয়েছিলাম? আমি কি রাবির জন্য কোনো কোর্সে ভর্তি হয়েছিলাম, চবির জন্য কোনো কোর্সে ভর্তি হয়েছিলাম? না। তাহলে আমি সবগুলোতে চান্স পাইছি কেন? কারণ আমি প্রত্যেকটা টপিক বেসিক ধরে ধরে পড়ছিলাম।
আমি তোমাদেরকে বেসিক ধরে ধরেই পড়াবো। চলো আর কথা বলবো না, 20 মিনিটের বক্তব্য হয়ে গেছে। কেউ তো বলো ভাই এই ব্যাকরণটা কি স্কুলের না মাদ্রাসার? বাবা এটা স্কুলেরও না মাদ্রাসারও না, এই ব্যাকরণটা সবার। মানে তুমি বলতে চাচ্ছ যে এই বইটা নবম দশম শ্রেণীর? শোনো, ব্যাকরণ বই আলিয়া মাদ্রাসার এবং কলেজের সেম বই, সেম বই। আমি বলেছি 2020 সালের আগের গুলো লাগবে, 21-এর আগের গুলো, এটা 20 সালের সংস্করণ। আমি আজকে নীলক্ষেত থেকে নতুন একটা কিনে নিয়ে আসলাম তোমাদের পড়ানোর জন্য, যে আমি নতুন করে নতুন বই দাগিয়ে দাগিয়ে পড়াবো। তাহলে আসো, চলো আমরা শুরু করছি। সবাই নোট নিয়েছো আশা করি। চলো, ধ্বনি কি জিনিস? আচ্ছা তার আগে আরেকটু বলে নেই, এই বইটা তোমরা কিভাবে পড়বা। তোমরা এখানে দেখতে পাবা কিনা আমি জানি না, আমি একটু দেখানোর চেষ্টা করব। এইখানে দেখো, এই যে এটা হচ্ছে ফার্স্ট পেজ। আমি কি করলাম, আমি এইখানে আমি ছবি তুলে পাঠাবো, তাহলে হয়তো তোমরা ভালো বুঝবা। না, এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি ওইদিকে ল্যাপটপে দেখলাম ভালো দেখা যাচ্ছে না। আমি বলে দিই, এইখান থেকে মূল মূল লাইনগুলো তোমরা কালার পেন ইউজ করবা প্রত্যেককে। তোমাদের আমি কি বললাম যে তথ্য আপডেটেড হয়, বাজারে বিভিন্ন গাইড বই বিভিন্ন আছে, এক এক জায়গা থেকে এক এক ধরনের ইনফরমেশন আছে, ইনফরমেশনের ভুল থাকতে পারে, বাট এইটাকে বলা হয় বাংলা ব্যাকরণের মা। হ্যাঁ, টোফেল আছে না, টোফেল, টোফেলকে বলা হয় ইংলিশ গ্রামারের মা, আর এইটাকে বলা হয় বাংলা ব্যাকরণের মা। এই যে এখানে আছে কি, ধ্বনি ভাষার মূল উপাদান। এই যে আমরা একটু পরেই পড়বো যে ভাষার মূল উপাদান হলো ধ্বনি, মূল উপকরণ হলো, আমরা এগুলো পড়বো, ধ্বনি কোনটা, শব্দ কোনটা, বাক্য কোনটা, একটু পরে আমরা পড়বো। তারপরে এই যে দেখো, বর্তমানে পৃথিবীতে 3,500-এর বেশি ভাষা প্রচলিত আছে। আমি এটা রেড কালার দিয়ে দাগিয়ে ফেলছি। পৃথিবীতে চতুর্থ বৃহত্তর ভাষা হচ্ছে মাতৃভাষা বাংলা, এটা দাগিয়ে ফেলছি। 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা, এটা দাগিয়ে ফেলছি। এগুলো কোশ্চেন হয়, এই জন্য এই বইটা সবাইকে নিতে বলছি। চলো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করে দাও সবাই। একজন বলছে ভাই আমি ক্লাস দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেব, বাট আমাকে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবা না। 311 জন ক্লাসটা দেখতেছো, আমাকে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবা না। ক্লাস শেষে তোমরা আমাকে কি করবা, কোশ্চেন করবা, আমি অ্যান্সার দেবো। এবং কেউ লাইভ ক্লাসের মধ্য থেকে পাকনামি করে বের হয়ে যাবা না, কারণ লাইভ ক্লাসে তোমার ব্রেন যেভাবে এটাকে একসেপ্ট করবে, অন্য সময় এইভাবে একসেপ্ট করবে না। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের আমি যেটা বলবো সেটা দাগাবা, সবগুলো দাগানোর দরকার নাই। মুখনিসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে, এটা লেখার দরকার নাই, সবাই জানো। তাহলে মুখনিসৃত আওয়াজটা অর্থবোধক হতে হবে, বুঝছো তো? তুমি বললা আহ উহ, এটা কিন্তু ধ্বনি। যদি এটা অর্থ দেয় আহা, তুমি দুঃখ প্রকাশ করতেছো, আহা রেজাল্ট আরো ভালো হতে পারতো। কিন্তু হঠাৎ করে একটা হাত থেকে একটা মোবাইল পড়ে গেল, এমনি একটা আওয়াজ হলো, সকল আওয়াজই ধ্বনি না। তাহলে আওয়াজ ধ্বনি হওয়ার জন্য কি করতে হবে? মুখনিসৃত হতে হবে, অর্থবোধক থাকতে হবে। মুখনিসৃত হতে হবে, অর্থবোধক থাকতে হবে, তাহলে সেটা কি হবে? ধ্বনি। এটা লেখার দরকার নাই, লিখবা হলো এইটা, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি এবং ভাষার মূল উপাদান ধ্বনি দুটো। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম একক কি অক্ষর হবে রে? অক্ষর না, শব্দের ক্ষুদ্রতম এককের নাম কি? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম এককের নাম কি? ধ্বনি। তোমরা লিখবা শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি, ভাষার মূল উপাদান ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম উপাদানও ধ্বনি। তাহলে শব্দের ক্ষুদ্রতম উপাদান ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম উপাদান ধ্বনি, তারপরে ভাষার মূল উপাদান ধ্বনি। তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম উপাদান ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম এককও ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি, শব্দের মূল উপাদান ধ্বনি, ভাষার ক্ষুদ্রতম। আপনি কি ফেসবুকে রিকোয়েস্ট দেওয়ার সময় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন? আচ্ছা, এখন আবার দিলে এক্ষুনি অ্যাড করে নেওয়া হবে। নাম কি আপনার? আইডির নাম কি? ওকে। তাহলে দেখো, শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম উপাদান ধ্বনি,
ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনি থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা হয় ভাষার মূল উপাদানটা, এই যে ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান, এইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এই লাইনটা সবাই কি করবা, এই তোমরা কিন্তু কেউ মাইন্ড করবা না। ভাইয়া যদি কাশে, এটা চিল্লানোর জন্য হয়। হ্যাঁ, আমি সারাদিন চুপ করে ধীরে ধীরে কথা বলে আমার কাশি আসে না, বাট যখন আমি আমার ডক্টর বলছে যে আপনার আর জোরে কথা বলা যাবে না, অ্যাটলিস্ট 1 মাস বিশ্রামে থাকতে হবে, বাট আমার পক্ষে এটা পসিবল না, আমার দিনে কয়েকটা করে ব্যাস পড়াইতে হয়। তো আমি যদি কখনো একটু কাশি দেই তোমরা বিরক্ত হবে না, ওকে? তাহলে তোমরা এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষায় আসে। এতক্ষণ যা কিছু পড়ালাম, এরপরে আসো শব্দের ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ভাবের উৎস বা বাহন ধ্বনি। এইটাও খুব একটা লাগবে না, লাগবে হচ্ছে এইটা। বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক ধ্বনি 37টি। ভাইয়া মৌলিক ধ্বনি জিনিসটা কি? মৌলিক ধ্বনি জিনিসটা কি আমি তোমাদেরকে দেখাবো। আসো, মৌলিক ধ্বনি কোনটা? ধ্বনি আর বর্ণ। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? এইটাকে সবাই কমেন্ট বক্সে লেখো। আমি তোমাদের কমেন্ট দেখতে চাই, বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? তোমরা সবাই লেখো তো। ওকে ওকে, থ্যাংক ইউ। 20 সালে 30 কোটি মানুষের ভাষা ছিল বাংলা ছিল। আচ্ছা যাই হোক, এই আমার অ্যাজমা নেই বুঝছো। আমি ডক্টর দেখিয়েছি, অনেকগুলো টেস্ট করেছি। আমার বাসার এখানে পপুলার ধানমন্ডি, আমি ইবনে সিনাই কয়েকটা হসপিটালে অনেক টেস্ট করেছি। একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমার চিল্লানো যাবে না, আমার গলার উপর অতিরিক্ত প্রেশার হয়ে গেছে। আমি এইচএসসি 25-এর জন্য একটা ফাইনাল ইয়ার কোর্স ছিলাম, যেখানে আমি অনেক রাত পর্যন্ত চিল্লাতাম। এই চিল্লানোর জন্য আমার এটা বেড়ে গেছে, বুঝছো কিনা? এটা ছাড়া অন্য কোনো প্রবলেম নেই। তোমরা সবাই লিখেছো? হ্যাঁ, একজন পেরেছে, মিথিলা আক্তার। মিথিলা, তোমার ধন্যবাদ। মিথিলা বলেছে ভাইয়া বাংলা বর্ণমালা একটি। মিথিলা তোমাকে ধন্যবাদ। মিথিলা তুমি পেরেছো। বাংলা বর্ণমালা কতটি হবে রে? বাংলা বর্ণমালা একটি হবে। বাংলা বর্ণমালা কতগুলো? বাংলা বর্ণমালা একটি হবে। ওকে, বাংলা বর্ণমালা হলো একটি। কেমনে ভাইয়া? একটু দেখার চেষ্টা করো। বাংলা বর্ণমালা, এই যে আমরা একটি মালা বানালাম, হ্যাঁ মালা, একটা মালাতে অনেকগুলো ফুল থাকে, তাই না? তুমি বকুল ফুলের মালা বানালা, তো কি হবে? অনেকগুলো ফুল নিয়ে একটা মালা তৈরি হবে। ধরো এখানে আরো অনেকগুলো ফুল নিয়েছো, অনেকগুলো ফুল নিয়ে একটা মালা হবে। একটা মালা, একটা মালাতে অনেকগুলো ফুল থাকবে। সেম ভাবে বাংলা বর্ণমালা একটা, কিন্তু এই মালাতে টোটাল বর্ণ আছে কয়টা? বর্ণ আছে এই 50টা। আমার কথা বুঝেছো? স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, তাই না? এগুলো মিলে কি হলো? 50টি বর্ণ আছে। অধিকাংশই ভুল করেছো। এই কোশ্চেনটাই ঢাবিতে আসবে। ঢাবিতে একবার কি হয়েছে জানো? এইটা হলো প্রায় অনেক বছর আগের কথা। এটা হচ্ছে 2000 কত সালের কথা, 2010-11 সালের দিকের কাহিনী মেবি, বা তার আগে পরে হবে। তখন ঢাকা সিটিতে দুটো ভাগে ভাগ করছে। আগে তো ঢাকা সিটি কর্পোরেশন একটা ছিল, মানে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন কেমন হয় দেখো। ঢাকা সিটি কর্পোরেশন একটা ছিল, ঢাকা সিটি কর্পোরেশনকে দুটো ভাগে ভাগ করে ফেলছে, ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ। এখন সে বছর বিসিএস এ প্রশ্ন হলো যে বাংলাদেশের রাজধানী কোনটি? অপশনে ছিল ঢাকা, অপশনে ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর একটা ছিল পুরাতন ঢাকা। অ্যান্সার কি হবে? এখন যারা অতিরিক্ত চালাক, ওরা ভাবছে আচ্ছা সিটি কর্পোরেশন তো বলা হয় তাকে, যে না সরি, রাজধানী তো বলা হয় তাকে যেখানে রাষ্ট্রপ্রধান বসবাস করে। যে কোনো দেশের রাজধানী হওয়ার শর্ত কি? যেই শহরে রাষ্ট্রপ্রধানের বাসভবন থাকে তাকে রাজধানী বলে। এখন পাকনারা কি করছে? যারা অতিরিক্ত পাকনা, ওরা চিন্তা করে দেখছে আচ্ছা তার মানে এটা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে। ওরা অ্যান্সার কি দাগাইছে? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাংলাদেশের রাজধানী। আসলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ঢাকায়। ঢাকায় রাইট অ্যান্সার হবে।
কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তো ঢাকার একটা অংশ। ওই যে ওই বছর হচ্ছে সরকার ঢাকা সিটি কর্পোরেশনকে দুটো ভাগে ভাগ করে ফেলছে, ঢাকা সিটি উত্তর, ঢাকা সিটি দক্ষিণ। এই জন্য পাকনারা কি করছে, এরা বুঝছে তার মানে এটা দক্ষিণে, অতিরিক্ত ক্যালকুলেশন করতে গেছে। তো তোমাদের ভিতর অনেকে আছে কনফিডেন্সের সহিত অ্যান্সার ভুল দিয়ে ফেলছে, সব দিছে 49 আর 50-50। রাইট অ্যান্সার কি হবে? একটি। এবার এই একটি মালার অধীনে টোটাল 50টি বর্ণ আছে। এই যে 50টি বর্ণ আছে, 50টি বর্ণর কি 50টি ধ্বনি আছে? নেই। 50টি বর্ণের কি 50টি ধ্বনি আছে? নেই। সেম ধ্বনি এমন অনেকগুলো আছে। 11টা ধ্বনি আছে যেগুলো হচ্ছে কি করে অন্য ধ্বনির ভিতরে কমন চলে যায়। যেমন তোমাকে আমি দেখাই, এই যে ত আছে না, ত, এই তরই একটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা। যখন এইটার নিচে হস দেওয়া হয়, তাহলে তর নিচে হস হলে কি হয়? এটার কি আলাদা কোনো ধ্বনি আছে ভাইয়া? নেই। তাহলে এই দুটো মিলে কি হবে? দুটো বর্ণ, বাট ধ্বনি হবে একটি। একইভাবে দেখো, একইভাবে আমি যদি তোমাকে দেখাই, এই র, এই র এবং ডয় শূন্য র, ঢয় শূন্য র এবং এই যে বয় শূন্য র, এই তিনটার জন্য কি কোনো আলাদা ধ্বনি আছে? নেই। ধ্বনি সেম, ধ্বনি সেম, তিনটায় র র র। তাহলে ধ্বনি কয়টা হবে? তিনটা বর্ণের ধ্বনি কিন্তু একটা। তাহলে কিভাবে 50টি বর্ণ, বাংলা বর্ণমালা একটি, বর্ণ 50টি, ধ্বনি হলো 39টি। বুঝতেছো? এটা কি 39টি হবে না 37টি হবে বলো তো? ধ্বনি কতটি হবে? 39টি না 37টি বলো তো? আমি কিন্তু ভুল লিখছি, 39টি না, ধ্বনি হবে 37টি। তোমরা কি বুঝতেছো? আচ্ছা, কোনো সমস্যা নাই। ব্যানার্জি, চিত্রামণি ব্যানার্জি, কোনো প্যারা নাই, সমস্যা নেই। আমরা মাত্র পড়ানো শুরু করছি। হ্যাঁ, তোমরা চিন্তা করিও না, অনেকগুলো কথা বলছি, কথাগুলো আগে থেকে বুঝে নিবা। কনফিডেন্সের সাথে ভুল করছে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, তোমরা বুঝতে থাকো, আমি তোমাদেরকে বোঝানোর জন্যই আছি রে বাবা। 37টি হবে, 37টি, থ্যাংক ইউ। এটা 37টি হবে রে বাবা, এটা আমি 39টি লিখে ফেলছিলাম। আসো আরো দেখাই। যেমন আরেকটা কথা বলি, তোমরা কেউ অতিরিক্ত কুতুব হতে যাবে না। আমি ভুল করব, কারণ আমি মানুষ, আমি তো রোবট না যে আমার কোনো ইরোর নেই। আমার মানুষ, আমার ভুল হবে, বাট সেই ভুল তোমরা ধরে দিবা। কিন্তু কেউ কেউ পুরো ক্লাসে কি করবে না, শুধু কে ভুল করলো কে কি করলো এগুলো নিয়ে কমেন্ট করবে না। তুমি যদি ভালোভাবে গ্রহণ করতে চাও, তোমাকে আগে খালি কলসি হতে হবে, মানে একসেপ্ট করার মতো, রিসিভ করার মতো মেন্টালিটি থাকতে হবে। দেখো, রস্যৌ দীর্ঘ ধ্বনি কয়টা ভাইয়া? একটা। তারপরে রস্যই দীর্ঘই ধ্বনি কয়টা? একটা। একটা ধ্বনি না? আচ্ছা, তারপরে এই যে আমরা ওই বলি, এ বলি, ওই বলি, ওই বলি না, ওই ওই বলি, তারপরে ও বলি, এগুলো কি মৌলিক ধ্বনি না? এটা হচ্ছে যে এই দুটো ধ্বনির সম্মিলিত রূপ। তাহলে এগুলো কিন্তু মৌলিক স্বরধ্বনি না। তাহলে আমরা দেখতে পেলাম কতগুলো? 11টার ভিতর থেকে 4টা বাদ গেল। 4টা বাদ গেল না? থাকলো কয়টা? থাকলো 7টা। তাহলে তোমরা এটা সবাই খাতায় লিখবা, সবাই খাতায় লিখবা যে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 37টি, মৌলিক ধ্বনি 37টি, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 37টি। এবার লেখো, ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, এক হলো স্বরধ্বনি, দুই হলো ব্যঞ্জন ধ্বনি। আমাকে খুব দ্রুত গতিতে এগোতে হবে, পুরো লেকচার শেষ করতে হবে 2 ঘন্টার ক্লাসে। সবাই খুব দ্রুত লেখো। একটি হলো স্বরধ্বনি, একটি হলো ব্যঞ্জন ধ্বনি। ভাইয়া লেকচার শিটে তো দিয়ে দিচ্ছেন, লিখবো কেন? তোমার থাপড়াবো ধরে, বোকা ছেলে। তুমি খাতায় লিখবা,
ব্রেনে লেখা হবে। লেকচার শিট থাকলে হবে রে, লেকচার শিট থেকে পরবর্তীতে তুমি রিভিশন দিবা, বাট তোমার লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। হাতের লেখা যত পচাই হোক লিখবা, তুমি তোমার নিজের গতিতে লিখবা। লিখে সেই হোমওয়ার্ক গ্রুপে আপলোড করতে হবে। আমি একটা গ্রুপের লিঙ্ক দেবো, সেই গ্রুপে হোমওয়ার্ক আপলোড করবা। তোমার হোমওয়ার্ক আমি চেক করে দেবো, চেক করে আমি নিজে কমেন্ট করব, প্রত্যেকদিন কমেন্ট করব। ওটার জন্য আলাদা প্রাইভেট গ্রুপ আছে, ওখানে হোমওয়ার্ক সাবমিট করবা। ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি। কেউ লেখো, কেউ লেখো মৌলিক স্বরধ্বনি 7টি, কোন 7টি হবে? আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টি। মৌলিক স্বরধ্বনি 7টি, সবাই লেখো। মৌলিক স্বরধ্বনি 7টি। 6টি স্বরধ্বনির সাথে আরেকটি স্বরধ্বনি যুক্ত হবে, সেটা হলো কি এ যুক্ত হবে। ঠিক আছে, অ, আ, ই, উ, এ। অ, লেখো, তোমরা লিখতে থাকো, মৌলিক স্বরধ্বনিগুলো লিখতে থাকো রে। এই যে এই পাশে আছে দেখো, যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে, যেমন মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে উচ্চারণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি 7টি, অ, আ, ই, উ, এ, ও, এ। অ, আ, ই, নাই নাই। তাহলে কি কি হবে? অ, আ, ইয়েস, অ, আ, ই, উ, এ, ও, এ। এ, ও, এ। এই যুবরাজ চৌধুরী, তোমারে ঘুরাইতে ঘুরাইতে আকাশে উড়াই দেওয়া উচিত। তুমি স্বর্গে চলে যাও, তুমি নরক, তুমি এখানে আছো কেন বাবা, পৃথিবীতে আছো কেন? তুমি লিখছো ও, ও হবে রে, এ, এ, কি হবে? এই যে দেখো এ। তোমরা বলো না কেমন আছো, কেমন বলো নাকি কেমন আছো, কোনটা বলো? বলো কেমন আছো, ভালো তো, কেমন চলছে দিনকাল। তুমি বলো কেমন চলছে দিনকাল, কেমন বলো নাকি কেমন বলো? কি বলো? কেমন চলছে দিনকাল, সব ঠিকঠাক তো? আচ্ছা, এই যে কেমন বলো, এই কেমনের কোনো ধ্বনি নেই, তোমার ধ্বনি বলতে হয় এ, মানে বর্ণ লিখতে হয় এ, কিন্তু এই এর হলো সংগৃহীত কোনটা? এ। তাহলে এর জন্য কোনো বর্ণ নেই কিন্তু ধ্বনি আছে, ধ্বনিটা কি রে? এ। যুবরাজ চৌধুরী, বুঝেছো? যুবরাজ লিখেছে ও, হবে না রে বাবা, এ হবে, এ, এ। ওই ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, হয়েছে। আসো এরপরে, তাহলে এগুলো না মানে অনেক অনেক মজা করে করে পড়াই। আমি এগুলো পড়াইতে চাই না, কারণ এগুলো হচ্ছে ওই 18+ সাউন্ড, মানে অনেক টিচাররা এটা করে, করে না, মানে এগুলো ঠিক না। আমরা পড়তেছি অ, আ, এ, হ্যাঁ, তারপর কি বলে এ, অ, আ, এ, উ, এ, তারপর আর কি কি আছে বলো দেখিনি, ঝটপট লিখে ফেলো। তোমরা অনেকেই লিখেছো, তোমাদের থ্যাংক ইউ। অ, আ, অ, আ, ই, উ, এ, ও, এ। আচ্ছা, অ, আ, অ, আ, মানে তোমরা জাস্ট যৌগিক গুলো বাদ দিয়ে দিবা। দীর্ঘ ইকার বাদ, দীর্ঘ উকার বাদ, ও বাদ, ও বাদ, ঠিক আছে, ওই বাদ, রিকার বাদ, তাহলে থাকলো আর 6টা। অ, আ, ই, উ, এ, ও, এ, হয়েছে 7টা। আসো এরপর, আচ্ছা এরপরে দেখো, যৌগিক স্বরধ্বনি, পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময়, তা এই তোমরা হেডফোন লাগায় ক্লাস করবা। অ্যাডমিশনের ক্লাস কেউ হেডফোন ছাড়া করবা না। মান সম্মান তো শুধু তোমার যাবে না, মান সম্মান আমারও যাবে। তোমরা হেডফোন ছাড়া ক্লাস করলে আমরা অনেক কথা কি হয়, অনেক কথা হচ্ছে তোমাদের ধমক দিতে গিয়ে বলে ফেলি, তোমার গার্জিয়ানরা শুনে কষ্ট পাবে।
আবার এত লম্বা টাইম হেডফোনও করার দরকার নেই, যারা টিভিতে দেখো সমস্যা নেই। তাহলে দেখো, যৌগিক স্বরধ্বনি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, তাকে যৌগিক স্বরধ্বনি বলে। জাস্ট এইটুকু মনে রাখবা, যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টি রে? যৌগিক স্বরধ্বনি 25টি, কিন্তু যৌগিক ব্যঞ্জন ধ্বনি কতগুলো? এটা অসংখ্য। তাহলে যৌগিক স্বরধ্বনি কতগুলো? 25টি। 25টি। বলো না, বউ, কথা কও। এই যে বউ, বউ, ব, বর পরে একটি ওয়া আছে, ওয়া, ব, বউ, বউ। এই যে বউ বলছো, ব, ওয়া, রস্যউ। এই যে একটি অ আছে, এই অ এবং রস্যউ, সেটাতে কি হলো? বউ হয়ে গেল। তাহলে এটি একটি যৌগিক স্বরধ্বনি। তাহলে টোটাল এরকম 25টা আছে। যেরকম বলো কি, বই, বই, বই না পড়লে বউ পাবা না বাবা। এই যে বই পড়তে হবে, বই, ব, অ, রস্যই, বই। তোমরা বুঝেছো? বই, ব, অ, রস্যই, বই। এই বই পড়ার জন্য এখানে একটু যোগ, এটা তোমরা মাথায় ঢুকতেছে না আমি জানি, তোমরা বুঝতেছো না, বাট যেগুলো আমি ইম্পর্টেন্ট এখানে বলে দেবো, এই কয়টা তোমরা দাগায় নিবা। নাম্বার 1, মৌলিক স্বরধ্বনি 7টি। এই পেজ থেকে অ্যাডমিশনে আসার মতো এই একটা লাইন আছে, আর একটা লাইন আছে হচ্ছে এইটা। তাহলে আমি যে কয়টা লাইন দিয়ে দেবো, জাস্ট সেই 2টা লাইন দাগায় নিবা। এই পেজ থেকে অ্যাডমিশন টেস্টে আসার মতো 2টো লাইন আছে। একটা হলো মৌলিক স্বরধ্বনি 7টি, এই 7টি দাগিয়ে নিবা, এবং যৌগিক স্বরধ্বনি 25টি। জাস্ট এই 2টো ইনফরমেশন লিখে নাও সবাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই লোপা, লোপা, কোনো সমস্যা নাই। ওকে। এই তাবাসসুম জান্নাত, তোমার নাম হয়েছে বাবা জান্নাত। তুমি এরকম কেন বললা যে আমি পড়া বুঝি না? আমি তো বলে দিচ্ছি বাবা তোমার কোনটা পড়তে হবে। তুমি জাস্ট এই 2টো লাইন পড়ো না, তোমার এই পুরো পেজে এগুলো আমি তোমাকে জানানোর জন্য পড়াচ্ছি। বাট অ্যাডমিশন টেস্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, আমি তো এখানে শত শত স্টার দিয়ে দিচ্ছি, তারা দিয়ে দিচ্ছি না। 2টো লাইন এই পেজ থেকে। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি 7টি, অ, আ, হ্রস্ব ই, উ, এ, ও, এ, 7টা। অ, আ 2টো হলো, ই, উ 4টা হলো, ও, এ 6টা হলো, এ 7টা হলো। মৌলিক স্বরধ্বনি 7টি। লিখে ফেলছো? ভাইয়ের মনে করবা, এই 30টা লেকচারের ক্লাসে আমি রেকর্ড করে আবার ওয়েবসাইটে দিয়ে দিব, পরে রিপিট দেখবা, মনে করবা। অ্যাডমিশন টেস্টে হলে গিয়ে দেখবা যে এই আজকের লেকচার থেকে 2টো ইনফরমেশন একটা কমন চলে আসছে। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক তারপর হচ্ছে যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। 25টা মুখস্থ করা লাগবে না। আসো, অর্ধ স্বরধ্বনি আছে, এইটা একটু ইম্পর্টেন্ট, 4টা। একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনিগুলো খুব ইম্পর্টেন্ট, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এগুলো কি বলা হয়? অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ, ও। খুব ইম্পর্টেন্ট, স্বরজ্ঞাপক বর্ণ হলো 2টি। আমি কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছি। স্বরজ্ঞাপক বর্ণ 2টি। ওই যে যৌগিক 2টি আছে না, একটি হলো ওই, ও, ওই, ও। তাহলে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা চিহ্ন 2টি আছে। তাহলে এই পুরো পেজ থেকে অনলি 4টা লাইন তোমাদের লাগবে, 4টা লাইন। অর্ধ স্বরধ্বনি কোন 4টি? অর্ধ স্বরধ্বনি 4টা। সে 4টা কি কি ভাইয়া? ই, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও। এইটা একটা। আর একটা হচ্ছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা চিহ্ন হলো 2টি, একটা হচ্ছে ওই আর একটা ও। ওই এবং ও, ওই এবং ও। এই 4টা লাইন তোমরা লিখে ফেলছো? বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের রেকর্ড ক্লাস থেকে যাবে, কোনো সমস্যা নাই। জুবাইর মোর্শেদ বলছে ভাইয়া কারেন্ট ছিল না, কোনো সমস্যা নাই। এই জান্নাত ভাইয়া, একটা কথা বলি, একটা কথা বলি কি, তোমরা না এটা নোট করবা, প্রত্যেককে অবশ্যই নোট করবা। আসো এর পরের পেজে। এই পেজটা তোমরা বোঝো না, স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রবলেম হয় এই পেজ না। আমি তো পড়াই, আমি জানি, এটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেমে পড়ো। এই পেজটা একটু মনোযোগ দিয়ে দেখবা। আগামী 5 মিনিট তোমার ব্রেনটাকে আমার কাছে জমা দিয়ে দিছো, ভাইয়া এই নেন আমার ব্রেনটা খুলে দিলাম,
এবার আমি তোমাকে পড়াবো, তুমি মনোযোগ দিয়ে শুনবা। এখান থেকে প্রশ্ন করলে 90% স্টুডেন্ট ভুল করে, কারণ ওরা প্রথমে হাল ছেড়ে দেয়। জাস্ট বোঝার চেষ্টা করবা, পানি পানি হয়ে যাবে। জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির হচ্ছে 7টি। উচ্চারণের স্থান অনুযায়ী কতটি ভাইয়া? অবস্থান 7টি অবস্থান আছে। যেমন জিহ্বার অবস্থান অনুযায়ী আছে, জিহ্বার উচ্চতা, জিহ্বার উচ্চতা অনুযায়ী আছে। জিহ্বার উচ্চতা, জিহ্বা যদি উচ্চে থাকে অথবা উচ্চ মধ্যে থাকে, নিম্নে থাকে, নিম্ন মধ্যে থাকে, তাহলে জিহ্বার উচ্চতা অনুযায়ী, জিহ্বার উচ্চতা অনুযায়ী, জিহ্বার উচ্চতা অনুযায়ী জিহ্বা যখন উপরে থাকে, উপরে থাকলে কি হয়? হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। এই এই চারটা কি হয়? এই চারটা হচ্ছে জিহ্বার অবস্থান অনুযায়ী উচ্চ ধ্বনি। জিহ্বার অবস্থান অনুযায়ী উচ্চ ধ্বনি, অর্থাৎ জিহ্বার উচ্চতা যখন উচ্চে থাকে, জিহ্বার উচ্চতা উচ্চে থাকে, এই জিহ্বার উচ্চতা উচ্চে থাকলে 4টি ধ্বনি হয়, 4টি ধ্বনি হয়। আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেকের কাছে হাস্যকর লাগতে পারে। তোমার 2-3 পড়ার ছোট্ট ভাইয়া আপুগুলো পাশে এসে হাসবে, বলে তুমি বাচ্চাদের পড়া পড়তেছো। বাট বিলিভ করো ভাই, এই জায়গা থেকে কোশ্চেনটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে। তাহলে হ্রস্ব ই, হ্রস্ব উ, দীর্ঘ ই, দীর্ঘ উ, তাহলে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ ই, চারটা কি হয়? জিহ্বার অবস্থান অনুযায়ী উচ্চে। উচ্চ মধ্য আছে 2টি, এ ও, এ ও, এ ও, এ ও, এ ও, এই দুটো কি হবে ভাইয়া? উচ্চ মধ্য, মানে উপরের যে একটু নিচে, এ ও, এ ও, এ ও, এ ও হচ্ছে মধ্যে, এ ও হচ্ছে কি মধ্যে, এ ও মধ্যে। এরপরে আসো নিম্ন মধ্য। নিম্ন মধ্যতে আছে হচ্ছে অ, এ, অ, এ, অ, এ, এই দুটো কি হবে? নিম্ন মধ্য, মানে নিচের চেয়ে একটু উপরে, নিচের চেয়ে একটু উপরে কি? নিম্ন মধ্য। এবং নিম্নে আছে অনলি একটা, সেটা হলো আ। নিম্নে আছে অনলি একটি, সেটা হলো আ। নিম্নে আছে একটি, সেটি হলো কি? আ। সবাই পড়ো, সবাই এই লাইনটা পড়ো, জিহ্বার উচ্চতা অনুযায়ী সবাই পড়ো। সবাই পড়তেছো, আমি একটু তোমাদের কমেন্ট দেখি, সবাই পড়ো। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো বাবা, পিডিএফ অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এই যে মাথার উপর দিয়ে যাচ্ছে না ভাইয়া, কোনো সমস্যা নেই। এটা মাথার উপর দিয়ে যাওয়ার জিনিস বলেই লাখ লাখ স্টুডেন্ট থেকে মাত্র কয়েক হাজার চান্স পাবে। এটা যদি মাথার ভিতর দিয়ে যাওয়ার জিনিস হইতো, তাহলে ঢাবিতে 1 লাখ স্টুডেন্ট ফর্ম উঠাই 1 লাখই চান্স পাইতো। পায় না তো, 2-3 হাজার চান্স পাবে। জীবনে অনেকে অনেক কিছু শুরু করে, বাট শেষ করতে পারে না। যারা পরিশ্রমী তারা অবশ্যই ফল পায়। তুমি যেই ধর্মেরই হও না কেন, স্রষ্টা কখনোই পরিশ্রমীদের ঠকান না, যদি তুমি পরিশ্রম করে যেতে পারো। ওই স্কিলে পরিশ্রম করতে হবে। আশা করি তোমরা ধরেছো। মনে রাখার টেকনিক দেখো, উচ্চতে হবে যেগুলোর সাথে হ্রস্ব ই, দীর্ঘ ই আছে। যেমন হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। এই চারটা কি হবে? উচ্চ থেকে। এরপর আসে উচ্চ মধ্য। উচ্চ মধ্যতে কি হবে? এ ও, এ ও, এ ও, উচ্চ মধ্য হলো। তাহলে উচ্চ মধ্য কি? এ ও, হ্রস্ব ই, হ্রস্ব উ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উচ্চ। উচ্চ মধ্য কি ভাইয়া? উচ্চ মধ্য কি? এই আমার সাথে প্র্যাকটিস করো না রে বাবা, আমার তো গলায় প্রবলেম। আমি একটা কথা বললে 2টা করে কাশি দেই। আমি যদি চিল্লাইতে পারি, আমার ডক্টর কথা বলা নিষেধ, আমি চিল্লাইতেছি, আর তুমি যদি আমার সাথে কোঅপারেট না করো, পৃথিবীতে কোনো সম্পর্কই ওয়ান সাইড চলে না। এটা মা ছেলের সম্পর্ক হলেও 2 সাইড লাভ লাগে, এটা জানো কিনা? বাচ্চা না কাঁদা পর্যন্ত মা দুধ দেয় না তো, আর কাঁদতে হবে, ওরে ইশারা দিতে হবে, এবার আমার ক্ষুধা পাইছে, আমারে দাও। এই পৃথিবীর প্রত্যেকটা রিলেশন 2 সাইড, প্রত্যেকটা রিলেশন। প্রকৃতি সেম। এই যে আমি ধানমন্ডি আসি নিকুঞ্জ থেকে, বনানীতে প্রতিদিন বৃষ্টি হয়। মানে ঢাকার অন্য এরিয়ার চেয়ে বনানীতে বেশি বৃষ্টি হয়, ক্যান্টনমেন্ট এরিয়াতে। কেন জানো? কারণ ওইখানে গাছগাছালি বেশি, মেঘ ওখানে সারা দেয় বেশি।
যে এলাকাতে সবুজায়ন বেশি ওই এলাকাতে বৃষ্টি হবে বেশি। বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে বৃষ্টি হয় সিলেট, এটা জানো তো তোমরা? সিলেটে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টি হয়, কেন হয়? কেন? ওইখানে সবুজ বেশি, চা বাগান বা পাহাড়ি এলাকায় গাছগাছালি বেশি। তো তুমি যদি আমার সাথে সাথে না পড়ো, আমি তোমাকে যেভাবে দিচ্ছি তুমি যদি একসেপ্ট না করো, তাহলে তো লাভ নাই। এটা ওয়ান সাইড হবে না, তো টু সাইড লাগবে। আমি বারে বারে চিল্লাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবো, আমি বোর্ড দেখবো না, না দেখে বলবো। জিহ্বার অবস্থান অনুযায়ী 4টা অবস্থান আছে। জিহ্বার অবস্থান কয়টা? 4টা। উচ্চ থেকে হবে 4টা। জিহ্বার অবস্থান যখন উচ্চে থাকবে, ধ্বনি কয়টা? 4টা। যে 4টা মনে রাখার টেকনিক হলো হ্রস্ব এবং দীর্ঘ আছে। যেমন হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, উচ্চ অবস্থা থেকে। বুঝেছো? উচ্চ কয়টা? 4টা। হ্রস্ব ই, হ্রস্ব উ, দীর্ঘ ই, দীর্ঘ উ। এবার আসো উচ্চ মধ্য দুটো, এ ও, এ ও, এ ও। এবার আসো বাকি থাকলো 3টা। নিম্ন মধ্য, নিম্ন মধ্য হলো দুটো, দুটো দেখতে সেম, দেখতে সেম। একটা হচ্ছে অ আর একটা হলো এ। অ এ, এই অর সাথে একটি জফলা আকার দিয়ে দিলে এ হয়ে যায় নিম্ন মধ্য। আর নিম্ন কোনটি? নিম্ন আছে একটি, সেটি হলো আ। নিম্ন আছে একটি, সেটি হলো আ। অন্য কোনো পেজ নিয়ে আমি এত সিরিয়াস হচ্ছি না, এই পেজ নিয়ে সিরিয়াস কেন? কারণ এই পেজটা থেকে মাস্ট মাস্ট কমন আসবে। এভরি ইউনিভার্সিটিতে কমন পাওয়া, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। 4টা হয়েছে আশা করি। আরেকবার পরে পিছনে চলে যাব। মাথা ঠান্ডা করো। এতক্ষণ যারা ভাবছো মাথার উপর দিয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে শোনো। চোখটা বন্ধ করো, ভাইয়া কি বলে শোনো। তোমার জিহ্বার উচ্চতা অনুযায়ী ধ্বনি, স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি উচ্চারণের 4টি অবস্থান আছে। জিহ্বার অবস্থা অনুযায়ী, জিহ্বার অবস্থান অনুযায়ী 4টি অবস্থান আছে। উচ্চ, জিহ্বা যখন উচ্চে থাকে 4টা ধ্বনি হয়, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। নাম্বার 2, জিহ্বা যখন উচ্চ মধ্য মানে উপর থেকে একটু নিচে, দুটো হয়, এ ও, এ ও। আসো এরপরে আসো, জিহ্বা যখন নিম্ন মধ্য মানে নিচ থেকে একটু উপরে, নিচ থেকে একটু উপরে, নিম্ন মধ্য দুটো হয়, অ এ, অ এ। দেখতে কিন্তু সেম, এটাকে দেখতেও অর মতোই। আর একদম নিম্ন থেকে হয় একটা, সেটা হলো আ। নিম্ন থেকে হয় একটি, সেটা কি? আ। ক্লিয়ার? আসো ভাইয়া এর পরেরটাতে যায়। হ্যাঁ, এইটাকে তোমরা এইভাবেই লিখে রাখবা, আমি যেভাবে লিখে রাখছি। ওকে, এইবার আসো ভাইয়া, তোমাদেরকে আমি পড়াবো। এটা হচ্ছে জিহ্বার উচ্চতা ছিল, তাই না? জিহ্বার উচ্চতা। এবার যদি আমি তোমাকে দেখাই জিহ্বার অবস্থান, জিহ্বার অবস্থান অনুযায়ী, অবস্থান অনুযায়ী সম্মুখ থেকে, সম্মুখ মানে এই যে সম্মুখ ভাগ, হ্যাঁ, অগ্রভাগ থেকে, অগ্রভাগ থেকে কোনগুলো হবে? এইগুলো, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ এ, এ এ। তাহলে হ্রস্ব ই, দীর্ঘ ই, এ এ। এগুলো হচ্ছে জিহ্বার সম্মুখ থেকে। আরেকটি নাম আছে, এগুলো হচ্ছে অগোলাকৃতির, এগুলো অগোলাকৃতির। তাহলে জিহ্বার সম্মুখ ভাগ থেকে, জিহ্বার সম্মুখ ভাগ থেকে, জিহ্বার সম্মুখ ভাগ থেকে যেগুলো হয় সেগুলো অগোলাকৃতির। এই যে হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো কি গোলাকৃতির হয় রে? না। তারপরে এ এ, এ এ। তাহলে এ এ, হ্রস্ব ই, দীর্ঘ, এগুলো কি অগোলাকৃতির, এগুলো হচ্ছে জিহ্বার সম্মুখ ভাগ থেকে হয়। তাহলে তোমরা বলো তো জিহ্বার সম্মুখ ভাগ থেকে কোনগুলো হয় ভাইয়া? যেগুলো অগোলাকৃতির। যেমন হ্রস্ব ই, দীর্ঘ ই। এই যে ই, ই বলতে কি মুখ গোল হয়? হয় না। কিন্তু তুমি বলো উপর, উ, গোল হয়। তাহলে সেটা কি হবে? সেটা হবে পশ্চাৎ ভাগ থেকে। জিহ্বার, জিহ্বার এই যে শেষ ভাগ, একদম শেষ ভাগ বা পশ্চাৎ ভাগ, সেখান থেকে কি হয়? গোলাকৃতির গুলো। যেমন হ্রস্ব উ, দীর্ঘ উ, তারপরে ও, অ, ও, অ। এগুলো কি হবে বাবা? এগুলো হবে জিহ্বার একদম শেষ ভাগ থেকে। আর অগ্রভাগ পশ্চাৎ ভাগ থেকে। অগ্রভাগ থেকে কোনগুলো হবে? হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ এ।
মুজাহিদুল ইসলাম পিয়াস, তোমাকে ধন্যবাদ নামাজের সময়ের জন্য। তুমি না একটা কাজ করো, তুমি নামাজটা পড়ে আসো, এই রেকর্ডটা দেখে নিও, পরবর্তীতে ওই জায়গা থেকে রেকর্ড দেখে নিও। তুমি জামাত শুরু হওয়ার 1 মিনিট আগে লাইফ থেকে বের হবা, জাস্ট জামাতে সালামটা ফিরিয়ে চলে আসবা, সুন্নতটা পরে আদায় করে নিবা। যদি জামাত ধরতে হয় জাস্ট ফরজটা পড়েই চলে আসবা, সুন্নত পরে আদায় করে নিবা। কিন্তু আমরা লাইফটা এখন এন্ড করব না, আমরা লাইফটা চালিয়ে যাব, আমি পরে নামাজ পড়ে নেব। দেখো তাহলে আশা করি তোমরা বুঝেছো। মুজাহিদুল ইসলাম তুমি অ্যান্সার পেয়েছো, নামাজের জন্য বিরতি চাচ্ছিলাম। তাহলে এই যে হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, এ, এগুলো কি বাবা? এগুলো হচ্ছে অগোলাকৃতির, এগুলো হচ্ছে জিহ্বার সম্মুখ ভাগ থেকে, এগুলো হচ্ছে পশ্চাৎ ভাগ থেকে, যেগুলো গোলাকৃতির। যেমন হ্রস্ব উ, দীর্ঘ উ, ও, অ। আচ্ছা, এইবার হলো জিহ্বার এই কেন্দ্রভাগ, হ্যাঁ, সেখান থেকে হয় কোনটা? আ। তোমরা এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে কিনা আমাকে বলো তো। উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনির অবস্থান 7টি। আমার মনে হয় আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। মানে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে একজন স্টুডেন্টকে খাওয়ানো পর্যন্ত আমি আবার পড়াবো। তোমরা একজন কমেন্ট করো ভাইয়া বুঝি না, আমি পুরোটা তোমাকে আবার বুঝাবো। হ্যাঁ, হ্যাঁ, আশিকুল্লাহ সাদেক, ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। এই বোকা ছেলে, তুমি এটা বলতেছো আমি পারতাম না ফাঁকিবাজি করে এই টপিকটা বাদ দিয়ে যেতে? আমি শুধু মজার মজার টপিক পড়ালাম, যেগুলো নিয়ে জোকস করা যায়, ফান করা যায়, করে আমি আমার নিজের মতো করে 1 ঘন্টা পড়াই দিলাম, আর 1 ঘন্টা শুধু এমসিকিউ সলভ করালাম, করে আমি আমার মতো চলে গেলাম, আমার এত কষ্ট হতো না। বাট আমার বিবেকের একটা তাড়না আছে যে আমার এই স্টুডেন্টরা, আমি একটা টপিক পড়াবো, সেখান থেকে ওর অস্বচ্ছতা থেকে যাবে, কিয়ামতের ময়দানে আমার এই টাকার হিসাব দিতে হবে। তুমি যদি 1000 টাকার কোর্স কেন, সেখানে আমি হয়তো শেষ পর্যন্ত পার্সেন্টেজ হিসাবে, আমি শিক্ষক হিসাবে এই 45টা ক্লাস নেওয়ার পরে তোমার 1000 টাকা থেকে আমার কাছে হয়তো 70-80 টাকা আসবে। 6টা ভাগ হওয়ার পরে আরো 50% হওয়ার পরে হয়তো আমি একটা অ্যামাউন্ট পাবো। বাট আমি যে তোমার কাছ থেকে 100 টাকা নিলাম, আমার এই টাকাটা হারাম হয়ে যাবে যদি আমি একটা পার্ট অস্বচ্ছ রেখে সামনের দিকে যাই। আমার বিবেকের তাড়নায় এটা। তুমি এই যে বলতেছো ভাইয়া ও আ পড়াচ্ছেন, আম্মু হাসতেছে, কোনো প্যারা নাই বাবা, আমি তোমাকে পড়িয়ে যাব। হ্যাঁ, বুঝি নাই, বুঝি নাই, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। একজন বলছে বুঝছে, বুঝতে পারি নাই, আমি আবার একটু বলি, হ্যাঁ, জাস্ট একটুখানি মাইন্ড করিও না। জিহ্বার উচ্চতা অনুযায়ী একটা হিসাব, জিহ্বার অবস্থান অনুযায়ী একটা হিসাব। অবস্থান কোনটা দেখো, অবস্থান হলে জিহ্বার অগ্রভাগ, জিহ্বার পশ্চাৎ ভাগ। হ্যাঁ, অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগ থেকে উচ্চারিত হয় কোনগুলো? যেগুলো অগ্রভাগ থেকে উচ্চারিত হয় সেগুলোর নাম হলো তোমার, সেগুলো হবে হচ্ছে গোলাকৃতি। যেমন, না আমি ভুল বললাম, সেগুলো হবে অগোলাকৃতির। যেমন হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো কি এ, তারপরে এ, এগুলো হচ্ছে জিহ্বার অগ্রভাগ থেকে হয়। এবার আমি বলি জিহ্বার পশ্চাৎ ভাগ, পশ্চাৎ ভাগ থেকে যেগুলো গোলাকৃতির বাবা। গোলাকৃতির কোনগুলো? গোলাকৃতির গুলো হলো তোমার এই ধ্বনিগুলো, হ্রস্ব উ, দীর্ঘ উ, ও, অ। এবার আসো জিহ্বার অবস্থান, অবস্থান 4টা ভাগ। একটা হচ্ছে উচ্চ ভাগ, উচ্চ ভাগটা হলো হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। উচ্চ মধ্য থেকে এ, ও, এ, ও। এবার আসো নিম্ন মধ্য, নিম্ন মধ্য কি? এ, অ, আর একদম নিম্ন থেকে আ। চলো আমরা নেক্সট পেজে যাই। হো, ব্যঞ্জন ধ্বনি, যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়।
উচ্চারণের রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনি হলো দুই প্রকার, যেমন অল্প প্রাণ, মহাপ্রাণ। আমি না তোমাদেরকে এগুলো দেখাবো না, এই পেজটা পড়াবো না, এখানে না একদম আমি নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে যে রকম দেওয়া আছে সেই রকমটাই দিয়েছি। আচ্ছা, হুম, আমি 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 নোট করে দেবো বাবা, মনে হচ্ছে মা ক্লাস পড়তে বসছে, কোনো সমস্যা নাই। এই একটা পার্ট বাদ দিয়ে গেছিলাম রে, সেটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি, মানে কোনটা সংবৃত, কোনটা অর্ধ সংবৃত, কোনটা বিবৃত, কোনটা অর্ধ বিবৃত, এটা আমি বলি নাই, একটু সরি সরি সরি, বোঝার চেষ্টা করো। এগুলোর সাথে লাগিয়ে দাও। সংবৃত হলো যেগুলো উচ্চধ্বনি, জিহ্বার উচ্চ অবস্থান থেকে যেগুলো হয় সেগুলো সংবৃত, জাস্ট এটার সাথে লাগিয়ে দাও। সংবৃত মানে উচ্চ, অর্ধ সংবৃত মানে উচ্চ মধ্য, আর বিবৃত মানে নিম্ন, আর অর্ধবিবৃত মানে নিম্ন মধ্য। বুঝেছো কিনা? ওই সেম, যেটাই উচ্চ সেই চারটাই সংবৃত, ঠিক আছে? একেবারে যেটা উচ্চ মধ্য সেই দুটোই অর্ধ সংবৃত। আবার এই আ হচ্ছে বিবৃত, আ হচ্ছে নিম্ন, আবার এ এবং অ হচ্ছে অর্ধবিবৃত, এ এবং অ হচ্ছে নিম্ন মধ্য। আসো, আমি না তোমাদের এই যে অল্প প্রাণ কাকে বলা হয়, মহাপ্রাণ ধ্বনি কাকে বলা হয়, এগুলো একটু তোমাদের দেখায় দিব, ওকে? স্পৃষ্টটাও দেখায় দিব, আচ্ছা, এবং নাসিককেও দেখায় দিব। এই পুরো পেজটা আমি একটা পরের একটা অতিরিক্ত পেজ নিয়ে দেখায় দিই। সবাই এটা লেখো, ওকে? সবাই এরকম একটা ছক আঁকো বাবারা। সবাই একটি ছক আঁকো রে। হ্যাঁ, এই ছকের ভিতর কি লিখবা জানো? লিখবা এইরকম করবা, এরকম করার পরে এইরকম করবা। এখানে লিখবা ক, খ, গ, ঘ, ওম, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্তন্য ন। এরপরে আসো প, ফ, ব, ভ, ম। এইটা সবাই উঠিয়ে ফেলো, ওকে? সবাই এটা উঠিয়ে ফেলো। হ্যাঁ, ফ্রি ক্লাসে লেখাইছিলাম, তাতে কি হয়েছে রে বাবা? ফ্রি ক্লাসে 1000 বার পড়াইছি, বাট এটা পেইড ক্লাস, আমার এখানে পড়ানোটা আমার দায়িত্ব। এবং তোমাকে একটা টপিক যদি আমি 5 বার পড়াই, তোমার ক্ষতি আছে? এই টপিক থেকে তো প্রশ্ন হবে, যেটা থেকে প্রশ্ন হবে সেটা 5 বার পড়লেও ক্ষতি নাই, তো অপ্রয়োজনীয় কিছু না। লিখতে তো আমার কষ্ট হয়, তারপরে লেখাচ্ছি কেন? ইয়েস, আমি যা কিছু লেখাবো, জান্নাত, তাওয়াসুম জান্নাত, সব নোট করতে হবে, তোমার নিজের জন্য নোট করতে হবে। আচ্ছা, আমি সাইড দিলাম, তোমরা সবাইটা লিখে নাও।
শোনো, এইসব গলা ব্যথা কোনো ব্যাপার না। আমরা যখন ছোট ছিলাম, আমাদের আম্মুরা শীতের সময় আম্মুর কোল ভরে আমরা কি করে দিতাম, তাদের কোল ভিজিয়ে দিতাম না ছোটবেলায় শীতকালে? আমাদের আম্মুরা কি আমাদের কখনো ফেলে দিত যে তুমি এইরকম ভাবে আমার কোল নষ্ট করে দিলা, ভিজিয়ে দিলা? তারা খুশি হতো, তারা কখনোই আমাদের উপর রাগ করতো না। এটা ভালোবাসা। মায়েদের কোল যখন শিশুরা ভিজিয়ে দেয়, মায়েরা যেমন রাগ করে না। আমার গলা ব্যথা কিসের রে? আমার গলাতে রক্ত আসলেও আমি তোমাদের চিল্লায় চিল্লায় পড়াবো। কারণ তোমরা একজন স্টুডেন্টও যদি চান্স পাও, একটা সন্তান ভালো করলে বাবা মার মানে যতটা সার্থকতা, একজন শিক্ষকের যে কত ভালো লাগা কাজ করে, এটা তোমরা কল্পনাও করতে পারো না। আমার একজন স্টুডেন্টও যদি আমার কাছে পড়ে চান্স পায়, এটার আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। অথবা আমি চিল্লে চিল্লে পড়াবো, তোমরা শুধু একটু সঠিকভাবে আমার সাথে কোঅপারেট করে যাও। ওকে? আমার গলা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন নিয়ে যাও, পড়ে যাও শুধু। আসো বাবারা, টান। কিন্তু আমি ভয় পাচ্ছি আমার কাশার জন্য তোমরা না বিরক্ত হও। এবার দেখো, এই ধ্বনিগুলোকে নিয়ে আমরা আগের পেজে যা কিছু পড়ছিলাম, অল্প প্রাণ কাকে বলে? এখানে বলছে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। দেখো তো কোনটা উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকে? ক, খ। কতে কিন্তু কম থাকে, তাই না? তাহলে ক কি হবে? অল্প। ক, খ, গ, ঘ। তাহলে এই যে ক এবং গ, এখানে কি থাকে ভাইয়া? অল্প থাকে। তুমি কিভাবে বুঝবা? জাস্ট মুখের সামনে নিবা ক, খ, গ, ঘ। তাহলে ক এবং গতে অল্প থাকে, অল্প প্রাণ। খ এবং ঘতে কি থাকে? মহা থাকে, অনেক বেশি বাতাস থাকে, এজন্য মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে বর্গের, মনে রাখবা বর্গের 1 এবং 3, 1 + 3 সমান অল্প প্রাণ। 1 এবং 3 সমান কি? অল্প প্রাণ। সবাই খাতার উপরে স্পেস রাখবা, পর্যাপ্ত স্পেস রাখবা, সেখানে লিখে নাও 1 + 3 সমান কি? অল্প প্রাণ। আর 2 + 4, 2 + 4 সমান কি? মহাপ্রাণ। 2 + 4 সমান মহাপ্রাণ। 1 + 3 নাকি 1 + 4, এটা মনে রাখবে কিভাবে? মুখের সামনে দিবা ক, খ, গ, ঘ। ওকে, যেহেতু খ এবং ঘতে জোর জোর, তাই এটা মহা। আর অল্প কারণ এটা বেজোর, সিঙ্গেল, এর কেউ নাই, একদম সিঙ্গেল, পিওর সিঙ্গেল, এই জন্য এটা অল্প। পিওর সিঙ্গেলদের অল্প। আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো ঠিক আছে। এরপরে আসো ভাইয়া, আমরা অল্প প্রাণ মহাপ্রাণ শিখে ফেলছি। অল্প প্রাণ শেষ, মহাপ্রাণ শেষ। এরপরে আসো স্পৃষ্ট ধ্বনি। জাস্ট এইটা বাদ দিবা। বর্গের প্রথম 4টি ঘরকে কি বলা হয়? স্পৃষ্ট ধ্বনি। তাহলে এই 20টা ধ্বনিকে স্পৃষ্ট বলা হয়। তাহলে স্পৃষ্ট ধ্বনি কোন 20টা? এই 20টা বর্গের প্রথম 20টি ধ্বনি। নাসিক্য বাদ দিলে স্পৃষ্ট। ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ত, থ, দ, ধ। তারপরে কি আছে? ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ। তাহলে কি হবে রে? স্পৃষ্ট ধ্বনি কোন 20টি তোমরা বুঝবা? বর্গের প্রথম 4টি ঘরকেই প্রথম 4টি ঘর, বর্গের প্রথম 4টি ঘর। অর্থাৎ এই যে তোমার অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, এই 4টি কলাম, বর্গের প্রথম 4টি কলামকেই স্পৃষ্ট ধ্বনি বলা হয়। ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ। হয়েছে? মানে নাসিক্য বাদ দিলে, নাসিক্য বাদ দিলে যা কিছু থাকবে, আমি নাসিক্য বাদ দিয়ে তাহলে কি হবে? স্পৃষ্ট ধ্বনি। এখন কয়েকজন আছে সিঙ্গেল নিয়ে টানাটানি করবে, কেন রে ভাইয়া? মাহমুদ হুসাইন, একটা ছোট্ট কথা বলি, ওকে? একটা ছোট্ট কথা বলি ভাইয়া, মাইন্ড করিও না। এই যে অফলাইন কোচিং করতেছো, তোমার যে কোনো ফ্রেন্ড অফলাইনে পড়ে, ওর কাছ থেকে 1-2টা ক্লাসের একটু সম্পর্কে জেনে নিবা। আমি নিজেও তো পড়াই,
অফলাইনে 12টা লেকচার হবে, আমি অনলাইনে তোমাকে 30টা লেকচার দিচ্ছি। 14 নৌকায় পাও না দিয়ে 1-2 নৌকায় আটকে থাকো। অফলাইনে তোমার ভালো লাগলে যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারো এক্সাম দেওয়ার জন্য। অফলাইনে যদি কোনো কোথাও ভর্তি হও, এক্সামের জন্য ভর্তি হও। শুধু শুধু ক্লাসের জন্য ভর্তি হয়ে অ্যাডমিশন টাইমে তোমার ফ্লোটা নষ্ট হয়ে যাবে। না অফলাইনের সাথে টাইম মিলাতে গিয়ে অনলাইনে ক্লাস করতে পারবা না, পরে শেষ পর্যন্ত তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা। স্পৃষ্ট ধ্বনি বুঝেছো? স্পৃষ্ট ধ্বনি হচ্ছে এই 20টা ক খ গ ঘ, এই যে 4টা র আছে, এই রর এই 20টাকে স্পৃষ্ট ধ্বনি বলা হয়। তাহলে এই পেজে যা যা কিছু চেয়েছে, এবং নাসিক্য কোনটা? নাসিক্য হলো এই 5টা, এই 5টাকে কি বলা হয় রে? নাসিক্য। নাসিক্য, নাসিক্য বলা হয় কাকে? এই 5টাকে। উ, ইও, মূর্ধন্য ন, দন্তন্য ম। উ, ইও, মূর্ধন্য ন, দন্তন্য ম। উ, ইও, মূর্ধন্য ন, দন্তন্য ম। এই 5টাকে কি বলা হয়? নাসিক্য ধ্বনি বলা হয়। এরপরে আসো, এরপর হলো ব্যঞ্জন ধ্বনির সামগ্রিক উচ্চারণ। এইটা এখানে আমি চমৎকার করে দিয়েছি, দেখেছো? আমি ওইখানে যা যা নিজে বানিয়ে বানিয়ে লিখে লিখে পড়ালাম সবগুলো এখানে দেওয়া আছে। তাহলে বর্ণ হিসাবে ক বর্গীয় কোনগুলো? যেটা ক দিয়ে শুরু হয় এই 5টাকে ক বর্গীয় ধ্বনি বলে। চ দিয়ে শুরু হলে চ বর্গীয় ধ্বনি, ট দিয়ে শুরু হলে ট বর্গীয় ধ্বনি, ত দিয়ে শুরু হলে ত বর্গীয় ধ্বনি, এবং প দিয়ে শুরু হলে প বর্গীয় ধ্বনি। আচ্ছা, কণ্ঠজাত ধ্বনি কোনগুলো? কণ্ঠজাত ধ্বনি যেগুলো কণ্ঠ দিয়ে শুরু হয়, যেগুলো যেগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয়, কণ্ঠজাত ধ্বনি। এরপরে কি আছে ভাইয়া? তালব্যজাত ধ্বনি, যেগুলো অগ্র তালু দিয়ে হয়। তালব্য ধ্বনি কি? অগ্র তালু দিয়ে হয়, তালব্য ধ্বনি। চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়, এবং তালব্য স জ অন্তুস্থ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হলো তোমার পশ্চাৎ দন্তমূল থেকে হয় হচ্ছে এই মূর্ধা ধ্বনি, মূর্ধন্য ধ্বনি। এই ধ্বনিগুলোর নাম কি? মূর্ধন্য ধ্বনি। যেমন ট বর্গীয় যেগুলো, সে ট ঠ ড ঢ মূর্ধন্য ন, মূর্ধন্য স, বয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র। দন্তজাত ধ্বনি কোনগুলো? সাব্বির স্যার, মনে স্যার ওই কারোর মাধ্যমে একটা চা, একটু রং চা, চিনি ছাড়া। ওদের দেখেন রান্না আছে কিনা, আমার এখানে নাই। আচ্ছা, কাউকে দিয়ে চিনি ছাড়া শুধু লং দিয়ে একটু আদা বেশি দিয়ে একটা রং চা এখানে একটু পাঠায় দেন। ওকে, এরপরে দেখেন অগ্রদন্তমূল দন্তজাত, যেমন হচ্ছে ত বর্গীয়র ভিতর কি কি আছে রে? ত থ দ, এগুলো আমি তোমাদেরকে পড়াইছি তাই না? একটু আগেই পড়ালাম। এবং ওষ্ঠজাত, এখান থেকে একটা মজার কথা বলে দেই। শিশু, শিশুর প্রথম ভাষা কোনটা? সেটা হচ্ছে ওষ্ঠধ্বনি। কারণ ও এটা উচ্চারণের জন্য দাঁতও লাগে না, জিহ্বাও লাগে না। কি লাগে? জাস্ট ঠোঁট হলে হয়। বলে না পাপা, মাম্মা, বাব্বা, ফুফু, এগুলো কেন বলতে পারে? কেন? এগুলোর জন্য দাঁত লাগে না, ওদের তো দাঁত হয় না। এই জন্য মানব শিশুর প্রথম উচ্চারিত ধ্বনি কোনগুলো? ওষ্ঠধ্বনি। এখানে পড়িয়ে ফেলছি, এটা আমি নেক্সট পেজে চলে যাব। আসো, অনেকে ক্লাসে শুরুতে ছিল তো, এখন অনেকে চলে যাবে। ভাইয়া বুঝতেছি না। আচ্ছা, একজন লিখছে যে এত কমেন্ট করলাম চোখে পড়লো না, এটাই পড়তে হইলো। মুস্কার নূর আবিদা, কমেন্ট দেখা নিয়ে প্যারা না খাই, পরেগুলা মনোযোগ দিয়ে শুনবো। ইয়েস, পড়া না বুঝলে কি বলবো গো, তোমরা যদি না বুঝো। মুস্কান নূর আবিদা বলছে আমি পড়াগুলো মনোযোগ দিয়ে শুনতেছি, বুঝতেছি, প্লাস নোটও করতেছি, তোমাকে তা নিয়ে টেনশন করতে হবে না। আহারে, এই এই 4টা তো লাগবে। এই 4টা আমি অলরেডি লেখাইছি না, ওর পাশ দিয়ে জাস্ট এগুলো একটু লিখে নিও। হ্যাঁ, এরপরে আসো, আমি তোমাদেরকে লেকচার শিটে এই 4টা দিয়ে দিছি। এরপরে আসো তারণজাত ধ্বনি। তাহলে তারণজাত ধ্বনি খুব ইম্পর্টেন্ট দুষ্টরা। ওই এই লাইনটা বাবা খুব 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 ইম্পর্টেন্ট রে বাবা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই যে তারণজাত ধ্বনি দুটি, ঢয় শূন্য র, ঢয় শূন্য র। মনে রাখবা, তারণজাত লিখতে এই র
ডয় শূন্য র ইউজ করতে হয়, সেই জন্য তারণজাতে ডয় শূন্য এবং ঢয় শূন্য র রয়েছে। তাহলে তারণজাত ধ্বনি কয়টি হবে রে? দুটি হবে, ডয় শূন্য র, ঢয় শূন্য র। তারণজাত ধ্বনি কয়টি? দুটি, ডয় শূন্য র, ঢয় শূন্য র। ঢয় শূন্য র কেন হবে? কারণ সেখানে তারণ লিখতে ডয় শূন্য র ব্যবহার, এটা একটা মজার টেকনিক। এরপরে আসো, কম্পনজাত ধ্বনি একটি, সেটা হচ্ছে কি এই যে বয় শূন্য র। কম্পনজাত ধ্বনি কয়টি হবে? একটি, সেটা কি বয় শূন্য র। তাহলে কম্পনজাত ধ্বনি একটি। এরপরে আসো, পার্শ্বিক ধ্বনি একটি, সেটা হচ্ছে ল। ল, ল, ল। ল উচ্চারণের সময় কি হয় জানো? জিহ্বার দুই পাশ দিয়ে বায়ু বের হয়, এই জন্য তাকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। জিহ্বার দুই পাশ দিয়ে বায়ু বের হয়, তাই তাকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। ল, ল, ল। ল বলার সময় জিহ্বার দুই পাশ দিয়ে মানে বাতাস বের হয়, পার্শ্বিক ধ্বনি। উষ্ম ধ্বনি কোনগুলো বলা হয়? হ্যাঁ বলো দেখি, উষ্ম ধ্বনি কোনগুলো? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের বাতাস বেশি বের হয়। তাহলে কয়টি হবে উষ্ম ধ্বনি? তিনটি, তালব্য স, দন্ত স, মূর্ধ, তারপরে হ। তালব্য স, দন্ত স, হ। তালব্য স, দন্ত স, হ, এগুলোকে কি বলা হয়? উষ্ম ধ্বনি। তো উষ্ম বর্ণ হলো চারটি, উষ্ম বর্ণ কয়টি? চারটি। তালব্য স, দন্ত স, এখানে মূর্ধন্য স হবে, কি হবে রে? এখানে হবে মূর্ধন্য স এবং হ। এরপরে আসো, শীষ ধ্বনি। শীষ ধ্বনি, শীষ ধ্বনি কোনগুলো? যেগুলো উচ্চারণের সময় শীষ, সা সা শব্দ হয়, কি হয়? শীষ ধ্বনি বলে। চা এনেছো? এক বোতল পানিও দিও এবং চিনি ছাড়া বেশি করে আদা এবং লং দিয়ে একটা চা দাও দোকান থেকে। গ্যাসে চা আনতে? তাহলে তুমি শুধু পানি দাও, ইমার্জেন্সি। তাহলে দেখো, শীষ ধ্বনি কোনগুলো? যে ধ্বনি উচ্চারণের সময় শীষ দেওয়ার মতো আওয়াজ হয় তাকে শীষ ধ্বনি বলা হয়। শীষ বর্ণ হলো তিনটি, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তাহলে বর্ণ হলে কিন্তু মূর্ধন্য স যুক্ত হবে, যেরকমটা আমরা উষ্ম ধ্বনিতে পেয়েছিলাম, তাই না? উষ্ম ধ্বনি এবং শীষ ধ্বনির ভিতর পার্থক্য কি ভাইয়া? উষ্ম ধ্বনি এবং শীষ ধ্বনির ভিতর পার্থক্য হলো, উষ্ম ধ্বনিতে হ আছে, শীষ ধ্বনিতে হ নেই। উষ্ম ধ্বনিতে হ আছে, শীষ ধ্বনিতে হ নেই। শীষ ধ্বনিতে হ নেই, তাছাড়া বাকি সবগুলোই সেম টু সেম। তাহলে উষ্মধ্বনি কয়টি? দেখো, উষ্মধ্বনি বলা হয়েছে তিনটি, কিন্তু শীষ ধ্বনি দুটি। তাহলে উষ্মধ্বনি থেকে হ বাদ দিয়ে দিলেই শীষ ধ্বনি হয়ে যায়, বর্ণও সেম। এরপরে আসো, তোমরা এটা লিখে ফেলো তো, আমি তোমাদেরকে কোশ্চেন করব। পার্শ্বিক বর্ণ কোনটি? এটা হচ্ছে ল, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। পার্শ্বিক ধ্বনি কয়টি? সেটাও একটি ল। তাহলে পার্শ্বিক বর্ণ কয়টি? পার্শ্বিক ধ্বনি কয়টি? একটি ল। পার্শ্বিক ধ্বনি কয়টি? একটি ল। তোমাদের এই পেজটা ক্লিয়ার হয়েছে? আমি নেক্সট পেজে যাব। এই বোকা, যেগুলো স্টার দেওয়া শুধু সেগুলো নোট করবা, আমি যেগুলো গুরুত্ব দিয়ে পড়াচ্ছি সবগুলো। এই পেজের প্রত্যেকটা ইনফরমেশনই গুরুত্বপূর্ণ, খুব বেশি কথা নাই তো, তোমার তো পুরোটা লেখা লাগবে না, তুমি জাস্ট এইটুকু লিখবা, পার্শ্বিক ধ্বনি একটি ল। এই পুরো লাইন থেকে জাস্ট একটা কথা লিখবা, পার্শ্বিক ধ্বনি একটি ল। এর আগের পুরো লাইন থেকে একটা কথা লিখবা, যে কম্পনজাত ধ্বনি একটি র। তোমরা বুঝতেছো? হ্যাঁ ভাইয়া, এখন থেকে কি প্রতিদিন এক্সাম হবে ভাইয়া? বুঝতেছি না ঠিক। ইয়েস, আমি যেদিন যেটার ক্লাস নেব, নেক্সট ক্লাসে, আমার নেক্সট ক্লাসের আগে এটার উপর এক্সামস হবে। আজকে ফার্স্ট ক্লাস তো, আজকে বুঝতেছো না, কারণ আজকে যে লেকচারটা শেষ করবো এইটার উপর আমি নেক্সটে তোমাকে এক্সাম নেব। সমস্যা বলতে 4 জন্য ফোন করছিলাম। না, হাবিবকে পাঠাইছে। সবাই অ্যাড করছেন? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সবাই অ্যাড করছেন, ঠিক আছে, ঠিক আছে, ওকে। অন্ত্যস্ত ধ্বনি, দেখো অন্ত্যস্ত ধ্বনি উচ্চারণের দিক থেকে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মধ্যবর্তী ধ্বনিকে অন্ত্যস্ত ধ্বনি বলে। তোমরা যারা অফলাইনে কোচিং করো, অনলাইনে কোচিং করো, বা যেখানেই কোচিং করো না কেন, এটা একটা রেস, অ্যাডমিশন টেস্ট। শুরু করবে লক্ষাধিক শিক্ষার্থী, বাট এই রেসে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে মাত্র কয়েক হাজার স্টুডেন্ট। এই যে আজকে কোর্স শুরু করলাম না,
দেখবা যে অলরেডি 700 মতো স্টুডেন্ট গ্রুপে অ্যাড হয়েছে, 750 মতো, বাট ক্লাস করবে মাত্র কয়েকশো। এটা কমে যাবে কিছুদিন পর, আরো কমে যাবে, শেষ পর্যন্ত এই রেস, এটা একটা ধৈর্যের খেলা বাবা, এটা ধৈর্যের খেলা। তোমরা বিসিএস পরীক্ষা সম্পর্কে জানো? হ্যাঁ, বিসিএস রিটেন পরীক্ষা কয়দিন হয়? বিসিএস রিটেন পরীক্ষা ডেইলি 200 মার্কের এক্সাম হয়, 200 মার্কের, টানা 4 ঘন্টা পরীক্ষা হয়, প্রতিদিন টানা পরীক্ষা হয় বিসিএস। তোমরা তো এইচএসসি পরীক্ষাতে গ্যাপ পাও, এইচএসসি পরীক্ষাতে গ্যাপ পাও না, একদিন পরে পরে একদিন করে গ্যাপ থাকে, টানা কিন্তু তোমাদের 14টা সাবজেক্ট হয় না 14 দিনে, তোমাদের 14টা সাবজেক্টের জন্য 1.5 মাস লাগিয়ে দেয়, কারণ স্টুডেন্টদের প্রিপারেশনের সময় আছে। বিসিএস এ কি করে, টানা 12 দিনে 12টা সাবজেক্ট পরীক্ষা নেয়। কেমনে? এটা কষ্ট হয় না? বলে যে বিসিএস এর রিটেন পরীক্ষা শুধু রিটেন পরীক্ষায় না, এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট, একটা মানসিক পরীক্ষা। বিসিএস পরীক্ষা একটা মানসিক পরীক্ষা। দেখা যায় যে টানা প্রেসার নিয়ে প্রত্যেকদিন সকালবেলা পরীক্ষা 2 ঘন্টা আগে হলে যাবে, বিসিএস পরীক্ষার কথা বলতেছি, রিটেন পরীক্ষা, গিয়ে টানা 4 ঘন্টা লিখবে, সে বাসায় আসবে বিকালবেলা, এসে ফ্রেশ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে, পরের দিন সকালবেলা আবার 8টার দিকে এক্সাম দিতে যেতে হবে। তার মানে রাতে ঘুমাবে কখন, প্রিপারেশন নেবে কখন? অলরেডি একটা রেস, এই রেসে যারা টিকে থাকতে পারবে তারাই শেষ পর্যন্ত চূড়ান্ত বিসিএস ক্যাডার পেয়ে যাবে। বুঝেছো? এটাও সেম, অ্যাডমিশনও সেম। অ্যাডমিশনে যে দেখতেছো না, অনেক শিক্ষার্থী ক্লাস শুরু করছে, মাত্র কয়েকজন শেষ পর্যন্ত থাকবে, সবাই থাকতে পারবে না। অন্তস্থ ধ্বনি, আচ্ছা অন্তস্থ ধ্বনি কোনগুলো ভাইয়া? অন্তস্থ ধ্বনি হলো উচ্চারণের দিক থেকে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির মধ্যবর্তী ধ্বনিকে অন্তস্থ ধ্বনি বলে। এত কিছু লাগবে না, জাস্ট এই 4টা নাম মনে রাখবা। জর লব, জর লব, জর লবকে অন্তস্থ ধ্বনি বলে, জর লবকে অন্তস্থ ধ্বনি বলে, জর লবকে অন্তস্থ ধ্বনি বলে। পরাশ্রয়ী ধ্বনি হলো 3টা, এটা খুবই সহজ, যেগুলো নিজে নিজে উচ্চারণ হতে পারে না। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলোকে কি বলা হয়? পরাশ্রয়ী ধ্বনি বলা হয়। অনুনাসিক ধ্বনি কোনগুলো? যেই ধ্বনি নাসিক্য ধ্বনি গঠনে সহায়তা করে তাকে অনুনাসিক বলে। অনুনাসিক ধ্বনি হলো একটি, সেটি হলো চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। তাহলে অনুনাসিক ধ্বনি কোনটি? একটি, সেটা কি? চন্দ্রবিন্দু। যখনই কোথাও থেকে একটি নাসিক্য ধ্বনি উড়ে যাবে, সেখানে কি হবে? চন্দ্রবিন্দু হবে। যেমন তোমরা কি বলো? বলো না দাঁত, চাঁদ। আসেন, রানা গেটটা খুলে দাও। চাঁদ, এখানে চন্দ্রবিন্দু দাও। কেন দাও জানো? কারণ এইখান থেকে একটি ধ্বনি উড়ে গেছে, এখানে একটি কি ছিল? নাসিক্য ধ্বনি উড়ে গেছে। যেমন এইখানে ছিল হলো দন্ত, কি ছিল এখানে? আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, আমিন। আল্লাহ তোমাদের কবুল করুক। তোমরা আমাকে কথা দাও ভাইয়া, এই যে আপনার হাতটা ধরলাম, অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত আপনার হাতটা ধরে থাকবো ইনশাল্লাহ। আমি তোমাদের ছেড়ে যাব না, ঝড় তুফান যা কিছু আসুক, আমার গলাতে রক্ত ঝরুক, আমি তোমাদের পড়িয়ে যাব। বাট তোমরা যদি আমার সাথে টিকে থাকতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি, আল্লাহ তোমাদের হতাশ করবে না। আল্লাহ কখনোই পরিশ্রমীদের হতাশ করেন না। দন্ত, তাহলে একটা ন, আমরা কি পড়েছি? নাসিক্য বর্ণ কোন 5টি ছিল আমরা পড়েছি না? ও, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। এই যে 5টি নাসিক্য ধ্বনি পড়েছিলাম, মনে আছে? এখান থেকে একটা উড়ে গেছে, একটা চন্দ্রবিন্দু চলে আসছে, এটার হয়ে পক্সি দিতে। একইভাবে তুমি বলো চন্দ্র, চন্দ্র, এই যে চন্দ্র ন উঠে গেছে, একটি নাসিক্য বর্ণ উঠে গেছে, এইটার হয়ে পক্সি দিতে এই যে চন্দ্রবিন্দু চলে আসছে। তাহলে এই পাঁচটার যখনই কেউ একটা হারিয়ে যাবে, চলে যাবে, তখন তার পক্সি দিতে এই যে চন্দ্রবিন্দু আসবে। এই জন্য কি বলা হয়? এই যে আনুনাসিক ধ্বনি, যেই ধ্বনি নাসিক্য ধ্বনি গঠনে সহায়তা করে তাকে আনুনাসিক বলা হয়। আনুনাসিক ধ্বনি একটি, সেটা হলো চন্দ্রবিন্দু। এরপরে আসো হ্রস্ব স্বর, যে স্বর উচ্চারণে অল্প সময় লাগে তাকে হ্রস্ব স্বর বলে। 4টা ধ্বনি উচ্চারণে অল্প সময় লাগে, সেগুলো হচ্ছে স্বরে অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, এগুলো কি অল্প সময় লাগে, তাই এগুলোকে কি বলা হয়? হ্রস্ব স্বর বলা হয়। এই ছেলেরে বললাম একটা চা আনতে, তো শরবত আনছে। আমি তো চিনি ছাড়া চা খাই, এটা জানে না সে। আমি চিনিওয়ালা চা খাই কখনো?
আচ্ছা তাহলে দেখো, রস্বস্বর, যে স্বর উচ্চারণে অল্প সময় লাগে তাকে রস্বস্বর বলে। রস্বস্বর চারটি: স্বরে অ, রস্ব ই, রস্ব উ, রি। আচ্ছা, দীর্ঘস্বর, যে স্বর উচ্চারণে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে। তাহলে এই রস্বস্বর গুলো বাদ দাও, বাকি সব দীর্ঘস্বর। রস্বস্বর বাদ দাও, বাকি সব দীর্ঘস্বর। রস্বস্বর বাদ দাও, বাকি সব দীর্ঘ। এই যে যারা লিখছো ইনশাল্লাহ, কথা দিলাম শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া, পরীক্ষার শেষ দিন পর্যন্ত আপনার হাতে হাত রেখে এগিয়ে যাব, আপনি শুধু গাইডলাইন দিয়ে যাবেন ইনশাল্লাহ। সিয়াম, এই যে তোমরা ইনশাল্লাহ লিখতেছো না, কি যে ভালোটা লাগতেছে এটা দেখে। ইনশাল্লাহ, তোমরা কি রস্বস্বর আর দীর্ঘস্বর বুঝেছো? আমি বললাম চিনি ছাড়া চা আনতে, জানেন না যে আমি চিনি ছাড়া চা খাই? একেতে ভুঁড়ির জ্বালা, তার উপরে ঠান্ডার জ্বালা, তার উপরে আবার চিনি দিয়ে দিছে। দেখো, হ্যাঁ, উড়ে কোথায় গেল রে, উড়ে কোথায় যাবে রে? হ্যাঁ, সেফ থাকবে, ক্লাসগুলো সেফ থাকবে। এই তোমরা শুধু জি ভাই আর ইনশাল্লাহ লিখতেছো, তোমরা কি বুঝতেছো যে আমি তোমাদের কি বলতেছি? আমি বলতেছিলাম কোনগুলো রস্বস্বর, কোনগুলো দীর্ঘস্বর। রস্বস্বর আছে চারটা, একটা হচ্ছে স্বরে ওয়া, আর একটা আছে কি রস্ব ই, রস্ব উ, রি। এই চারটা বাদ দাও, বাকি সাতটা। বাকি সাতটা কি কি হবে বলো দেখি? স্বরে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ও, এই, ও। বুঝেছো? দেখো দেখি, ইয়েস, দীর্ঘস্বর রস্বস্বর হয়েছে। এরপরে আসো, হ্যাঁ, ধ্বনি কাকে বলা হয়? এগুলো তো পড়িয়ে ফেলছি রে। দেখো তো, বর্ণ পড়েছি না? না না, বর্ণ পড়ায়নি। আসো, ধ্বনি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা সবাই করো, লিখে ফেলো। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। সবাই লেখো রে, ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? রানা বলো দেখি। বর্ণ বলা হয়, বর্ণ, বর্ণ, বর্ণ। আওয়াজ কি ডিস্টার্ব করতেছে? আওয়াজ ডিস্টার্ব করতেছে? আচ্ছা, এই তোমাদের সাউন্ড প্রবলেম করতেছে, আগে বলবা না আমারে? ওকে, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? বর্ণ। তাহলে বর্ণ কোথায় আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বের। এই দ্রুত যেতে হবে, দ্রুত। ধ্বনিতত্ত্বের আলোচনা করা হয় কি? বর্ণ। বর্ণ কোথায় আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে আলোচনা করে। ধ্বনিতত্ত্বে আলোচনা করে বর্ণ। ধ্বনির লিখিত রূপ কি? বর্ণ। ধ্বনির লিখিত রূপ কি? বর্ণ। বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালা একটি। বাংলা বর্ণমালা একটি, কিন্তু বর্ণ 50টি। বাংলা বর্ণমালা একটি, বর্ণ 50টি। বাংলা বর্ণমালা একটি, বর্ণ 50টি। ধ্বনি কয়টি? ধ্বনি 37টি। ধ্বনি 37টি, বর্ণ 50টি। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, যে সকল বর্ণ উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিহ্বরের কোথাও কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না, কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে কি বলা হয়? স্বরবর্ণ। আর যেগুলো বাধাপ্রাপ্ত হয় তা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি, এইটা সবাই লেখো। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? এটা সবাই লেখো। এই লাইনটা লিখবা, হ্যাঁ, এই যে এই দুটো লাইন সবাই লিখবা, নিচের দুটো লাইন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? সবার একটি করে কার আছে, একমাত্র অ এর কোনো কার নেই। অ বলে আমার কেউ নেই, সমস্যা নাই তো, তোমার যেহেতু কেউ নেই, পুরো দুনিয়া তোমার জন্য। এই জন্য তুমি দেখবা, তুমি যখন স্বরবর্ণের পরিবার শেষ করে ব্যঞ্জন বর্ণের পরিবারে যুক্ত হবা, তুমি দেখবা প্রত্যেকের সাথে একটি করে কার আছে। বলে যার কেউ নেই তার কার আছে, তার কি আছে? অ আছে। অ বলতেছে 11টি স্বরবর্ণের
প্রত্যেকটারই কার আছে, শুধু আমি আমার নাম হলো লীন বর্ণ। কি বর্ণ? লীন বর্ণ বা নীলিন, নীলিন বর্ণ। তাহলে 11টি বর্ণের ভিতরে একমাত্র সিঙ্গেল কে? যার কোনো কার নেই, যার কোনো কার নেই সে হলো বলছে আমি এত ইতিম, আমার কোনো কার নেই, বাকি 10 জনের কার আছে। বাকিরা বললো কোনো সমস্যা নেই, তোমার কার নেই তাতে কোনো টেনশন নেই, তোমার যেহেতু কেউ নেই তোমার এবার অভাব হবে না, দেখবা তোমার সবাই নিতে চাইবে। বলবে ক, মানে কর পরে একটি খ বলবে কি খ। ব্যঞ্জন বর্ণের যাকে উচ্চারণ করতে যাবা তার সাথে একটি করে আছে, যেহেতু ওর কেউ নেই এবার সবাই শুধু ওকেই পেতে চায়। বুঝেছো? কি বলছো? বলে ক, খ, গ, ঘ, চ, ছ, ট, ত, থ, প, এই প্রত্যেকটার সাথে একটা করে আছে। এই জন্য যে প্রথমে খুব চিন্তিত ছিল যে আমি একমাত্র অভাগা, এদের প্রত্যেকের একটি করে কার আছে, 10 জনের কার আছে, শুধু আমি ওর কোনো কার নেই। বলে কোনো চিন্তা নাই, তোমাকে এবার সবাই গ্রহণ করবে যেহেতু তোমার কেউ নাই। তাহলে তোমরা এটা লিখেছো, স্বরবর্ণে 11টি, কার আছে 10টির। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় রে? ফলা বলা হয়। একজন বলছে ও আর আমি এক, ইতিম বর্ণ। রাইট রাইট রাইট। ঠিক আছে। এই শুধু ক্যামেরার ওই পাশেই কিন্তু ওর মতো ইতিম নেই, অনেক ইতিম কিন্তু ক্যামেরার সামনেও থাকে। অতএব ইতিমদের জন্য আল্লাহ আছে, কোনো চিন্তা নাই। আসো এরপরে আসো, উচ্চারণ অনুসারে স্বর 2 প্রকার, হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর। বাবা পড়ে ফেলছি, এই 4টা পড়ানো হয়ে গেছে। এরপরে দেখো, এই যেই স্বর উচ্চারণের সময় অল্প সময় লাগে তাকে হ্রস্ব স্বর বলে। স্বরে হ্রস্ব ই, হ্রস্ব উ, রি। দীর্ঘ স্বর কোনগুলো? যে স্বরের উচ্চারণে দীর্ঘ সময় লাগে তাকে দীর্ঘ স্বর বলে, যেমন 7টা। ঘটন অনুসারে 2 প্রকার, একটা হলো মৌলিক স্বর, একটি হলো যৌগিক স্বর। মৌলিক স্বর কোনগুলো রে? মৌলিক স্বরবর্ণ হলো 6টি। ওই যে মৌলিক স্বরবর্ণ 6টি, আমরা মৌলিক স্বরধ্বনি পড়েছিলাম 7টি, মনে আছে? মৌলিক স্বরধ্বনি 7টি বাবা। ওই 7টি থেকে একে বাদ দাও। কাকে বাদ দিবা? একে বাদ দিবা। তাহলে কি থাকবে? অ, ই, উ, এ, ও, উ। তাহলে কি পেয়ে যাচ্ছ? 6টি। অ, আ, ই, উ, এ, ও। তাহলে কি হয়ে গেল? এর সাথে শুধু একটা বাদ দিয়ে দিবা। কি? হচ্ছে স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরবর্ণ না, মৌলিক স্বরবর্ণ বাদ দিয়ে বাকিগুলো। যৌগিক স্বরবর্ণ যে দুটো হচ্ছে যুক্তভাবে হয়েছে সেগুলো কি কি? তুমি হাসছো কেন? তুমি কমেন্ট পরে পরে হাসো রে। তোমাদের এটা বলতে বলছে ভাইয়া ইতিম, ভাইয়া ইতিম রে। ভাইয়ার সাথে এক কাপ চা আছে, তোমার সাথে তাও নাই। দেখো দেখো রে, যৌগিক স্বরকে বলা হয় যুগ্ম স্বর, দ্বিস্বর, সন্ধিস্বর। যৌগিক স্বরবর্ণ 2টি, একটা হচ্ছে ওই আর একটা হলো ও। একটি হলো ওই আর একটা কি ও। শোনো, সিঙ্গেল লাইফ হচ্ছে মানুষের জীবনের স্বাধীন লাইফ। তোমার যে সকল ফ্রেন্ডরা বিয়ে করছে তাদের থেকে শুনবা জীবনটা কত কঠিন। অতএব যারা যেমন আছো বি আলহামদুলিল্লাহ। ব্যঞ্জন বর্ণ, যে সকল বর্ণ উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যায় মুখবি বর্ণে। এই যে দেখছো, এই যে 39টা, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ দ দন্তন্য প ফ ব ভ ম জ র ল তালব্য স দন্ত স মূর্ধন্য স হ নাকি দন্ত স হ র র অন্তস্থ খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এটা তো আমরা সবাই জানি, এখানে পড়ানোর কিছু নেই। তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ থেকে আমি কোনগুলো পড়াবো? অনুবর্ণ কোনগুলো? ব্যঞ্জন বর্ণের বিকল্প যে রূপ, ব্যঞ্জন বর্ণের পরিবর্তে আমরা যে বর্ণগুলো ব্যবহার করি সেগুলোকে অনুবর্ণ বলা হয়। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয় রে? অনুবর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ।
তোমরা সবাই পড়ায় মনোযোগ দাও রে। শোনো শোনো শোনো, তাহলে অনুবর্ণ কোনগুলো? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের তিনটি ধরন আছে, একটি হচ্ছে ফলা, একটি হলো রেফ, আর একটি হলো কি বর্ণ সংক্ষেপ। দেখো ফলা কোনগুলো, এইটা খুব ইম্পর্টেন্ট। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা মোট 6টি, এটা খুব ইম্পর্টেন্ট, লেখো। শুনছো রে? এই শুনছো? লেখো 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 তো, এইটা লেখো। ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। ফলা মোট 6টি। ফলা মোট কয়টি? 6টি। আর কার ছিল কয়টি? 10টি। কার ছিল না? সিঙ্গেল কে ছিল অ। এই জন্য ওয়াকে কি বলা হয়? নীলিন বর্ণ বলা হয়। নীলিন, নীলিন, যার কোনো কেউ নেই, এই জন্য সবার সাথে সে আছে। আচ্ছা, ফলা হচ্ছে 6টি। 6টি: জফলা, রফলা, লফলা, মফলা, নফলা এবং নফলা। বুঝেছো? বফলাও আছে। আচ্ছা, মনে রাখার নিয়ম হলো মজার লবণ, মজার লবণ। মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। তাহলে মজার লবণ ম, মফলা, অন্তস্থ জ, সেটা কি হবে? জফলা। র, মজার, রফলা। তাহলে মজার লবণ, লফলা, বফলা, নফলা। মজার লবণ 6টি। লিখে ফেলো, সবাই লিখে ফেলো, বাবারা লিখে ফেলো। মজার লবণ কি হবে? মজার লবণ লিখছো। ফলা 6টা, কার 10টি? রাইট। আপনি পড়াচ্ছেন আমার এগুলো মুখস্থ আছে। এই সাদিয়া, শুনছো না কেন? তুমি কমেন্টে এগুলো লেখো রে, এগুলো লেখো লেখো লেখো। স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন: ফুসফুস আগত ধ্বনি বাহী বাতাসের প্রবাহ সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয়ে। আচ্ছা, স্পৃষ্ট ধ্বনি, এত কিছু দরকার নাই তো বাবা। তুমি জাস্ট এখানে মনে রাখবা স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন হলো 20টা, মনে রাখবা। নাসিক্য ব্যঞ্জন কোনগুলো? নাসিক্য ব্যঞ্জন ওই 5টা: উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। এই যে যেটা নাক দিয়ে আসবে, বাধাগ্রস্ত হবে, এত কিছু দরকার আছে না, 5টা মনে রাখলেই হয়ে গেল। ওকে। কম্পনজাত: যেই ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলে আঘাত করে, যেমন র, র, কাঁপতেছে, র। আসো, হ, যে কোনো, এই দেখো রে, এইটা তোমরা ভুল করো। বাংলা বর্ণমালা কয়টি? বলে ভাইয়া 50টি। আর একজন কনফিডেন্সের সহিত বলে 49টি। পরে জানা গেল হবে 1টি। বাংলা বর্ণমালা কয়টি রে? 1টি, কিন্তু বর্ণ আছে 50টি। বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা 50টি। বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা 37টি, 7টি স্বরধ্বনি, 30টি ব্যঞ্জন ধ্বনি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি, মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ 6টি, স্বতন্ত্র স্বরধ্বনি 1টি, সেটি হলো অ্যা। যৌগিক স্বরধ্বনি, দ্বিস্বর, যুগ্ম স্বর কিংবা সন্ধি স্বর মোট 25টা। আমি এটা তোমাদেরকে লেখাইছিলাম, মনে আছে। স্বর জ্ঞাপক হলো 2টি, ওই এবং ও। এরপরে কি আছে? হ্রস্ব স্বর আছে 4টি। কি হচ্ছে? তুমি হাসছো কেন দেখি, বলো দেখি। মুস্তাফিজুর রহমান এসে পটুয়াখালীর লোক খুঁজতেছে, তোমার ধরে ঢেল মারা উচিত। তোমার এখানে সার্ভে করতে পাঠাইছে তোমার বাবা, নগদ টাকা খরচ করে এখানে কোর্সে ভর্তি হয়েছে সার্ভে করার জন্য। তুমি ওই জনশুমারি করছো নাকি? পটুয়াখালীর কে কে আছে হাত তোলো, সে হাত দেখবে। দীর্ঘ স্বর কতটি? 7টি। সরেয়া, দীর্ঘই, মানে ওই 4টা বাদ দিয়ে সব দীর্ঘ স্বর। আসো, তারপরে অর্ধস্বর 4টি, এগুলো দেখছি আমরা। নীলিন বর্ণ 1টি, ওয়া, কারণ তার কেউ নাই। এগুলো সব দেখা হয়েছে, এগুলো দেখা হয়েছে। এই পেজটা একটু দেখতে হবে। পার্শ্বিক ধ্বনি 1টি ল, কম্পনজাত ধ্বনি 1টি র, এগুলো আমার মনে হয় এগুলো সব দেখা হয়ে গেছে। এগুলো শুধু এক নজরে দেওয়া হয়েছে। ওই যে যা কিছু পড়ালাম না আগে, ওগুলো এখানে এক নজরে দেওয়া হয়েছে। দেখো, তরল ধ্বনি র এবং ল, তারিত ধ্বনি 2টো র, উৎস ধ্বনি 4টা। আর এইখান থেকে হওয়া বাদ দিলেই কি হবে না, উৎস বর্ণ থেকে হওয়া বাদ দিলে উৎস ধ্বনি হবে। এরপরে শীষ ধ্বনি হচ্ছে, শীষ ধ্বনি কি করবা? শীষ ধ্বনিতে না না, উৎস ধ্বনি, উৎস বর্ণ,
মূর্ধন্য স বাদ দিলেই উৎস ধ্বনি হয়ে যাবে, আর এখান থেকে হ বাদ দিলেই শীষ ধ্বনি হয়ে যাবে, শীষ বর্ণ হয়ে যাবে। অন্তস্থ বর্ণ আছে 4টা, জ র ল ব। অন্তস্থ ধ্বনি আছে 3টা, জ ল নাকি র ল ব। অ যোগ বাহু বর্ণ আছে 2টি, অ যোগ বাহু, অ যোগ বাহু। একটা হচ্ছে কি অনুস্বার, আর একটি হচ্ছে কি বিসর্গ। আর পরাশ্রয়ী বর্ণ 3টি, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। বর্ণ অতিরিক্ত চিহ্ন হলো 2টি, একটা হলো হসন্ত আর একটা হচ্ছে কি রেফ। এরপরে আসো যুক্ত বর্ণ কাকে বলা হয়। একাধিক বর্ণ পাশাপাশি যুক্ত হলে যুক্ত বর্ণ বলে। যুক্ত বর্ণ 2 ধরনের হয়, স্বচ্ছ যুক্ত বর্ণ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণ। খুব সহজে একটু বলে দেই, যেগুলো দেখলে বোঝা যায় তাকে বলা হয় স্বচ্ছ, দেখলেই চেনা যাবে, আর দেখলে চেনা যাবে না তাকে বলা হয় কি অস্বচ্ছ। যেমন এই দেখো তো তোমরা, আমি যে কোনো একটা দেখাই, এই যে তৈম, তৈম, এই যে তৈম, এটা কিন্তু বোঝা যাচ্ছে তাই না? কিন্তু এখানে সবগুলো কি বোঝা যায়? সবগুলো কিন্তু বোঝা যায় না। তাহলে যেগুলো বোঝা যায়, যেগুলো বোঝা যাবে যে এখানে কি কি আছে, সেগুলো কি হবে? সেগুলো হবে তোমার স্বচ্ছ। যেমন এই যে টয় ট, এখানে আমি তোমাকে একটু দেখাই, এই যে তয়ম, এটা বোঝা যাচ্ছে, নয় থ। কিন্তু কিছু কিছু দেখলে তুমি বুঝবা না, যেমন এই যে ক্ষিয়, ক এবং স আছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কি কি আছে। যেটা বোঝা যাবে না সেটাই অস্বচ্ছ, বোঝা গেলেই স্বচ্ছ। আমি তোমাকে দেখাই এখানে আছে কিনা সেরকম। এই যেমন রু, বোঝা যাচ্ছে। আমি তোমাকে বললাম যে উত্তাল, এই যে এখানে আছে দেখো, তয় তো আছে, বোঝা যায় যে দুটো তো আছে, মাত্রই দেখলাম। এই যে সয় হ, সয় থ, যেগুলো বোঝা যাবে, বোঝা গেলেই স্বচ্ছ, না যা বোঝা গেলে অস্বচ্ছ, এটা নিয়ে আসে না খুব একটা। কোন বর্ণের উপরে যে রেখা দেওয়া হয় তাকে মাত্রা বলা হয়। এই মাত্রাটা একটু দেখবা, যে মাত্রা যুক্ত বর্ণ আছে 40টি, মাত্রাহীন আছে 10টি, পূর্ণমাত্রা যুক্ত স্বরবর্ণ 6টি, আর অর্ধমাত্রা যুক্ত স্বরবর্ণ 1টি। রি, মাত্রাহীন স্বরবর্ণ আছে 4টি। মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? 4টি। আচ্ছা, অর্ধমাত্রা যুক্ত, আচ্ছা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একসাথে পড়বা। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে 6টি, মাত্রা যুক্ত আছে 7টি ব্যঞ্জন বর্ণ, পূর্ণ মাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ 26টি। এইবার আসো ভাইয়া, এটাকে একসাথে পড়বা। হ্যাঁ, মোট এই যে এই ছকটা সবাই লিখে ফেলো, এই ছকটা সবাই লিখে ফেলো। স্বরবর্ণ পূর্ণ মাত্রার আছে 6টা, অর্ধমাত্রার আছে 1টা, মাত্রাহীন আছে 4টা। হ্যাঁ, মাত্রাহীন স্বরবর্ণ 4টি, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ 6টি, তাহলে মাত্রাহীন বর্ণ আছে 10টা। মাত্রাহীন বর্ণ কয়টা রে? মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা হবে, বুঝেছো? মাত্রাহীন বর্ণ কয়টা রে? 10টা হবে। অর্ধমাত্রা কয়টা? 8টা হবে। অর্ধমাত্রা 8টা, মাত্রাহীন 10টা, অর্ধমাত্রা 8টা, মাত্রাহীন 10টা, পূর্ণ মাত্রা 32টা। এই ছক থেকে একটা এমসিকিউ কমন পাবা। সবাই এটা লিখে ফেলো, এটা লিখে ফেলো, লিখে আমাকে জানাও ভাইয়া লেখা হয়েছে। এই এগুলো মনে রাখবা কিভাবে? কিভাবে আবার আমার কাছে আসবা, আমি সুন্দর করে এগুলোকে ব্লেন্ড করে তারপরে সিরিঞ্জে ভরে তোমার ব্রেনে এখানে পুশ করে দেব। বোকা ছেলে কোথাকার, এটা কিভাবে তুমি মনে রাখবা? প্র্যাকটিস মেক্স এ ম্যান, নোমান ভাইয়া, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বোঝো না কেন? দেখো রে বোকারা, কি হবে, একটা ডিসকাশন গ্রুপ খোলেন ভাইয়া, যেখানে আমরা শুধু ক্লাস নোটগুলো আপলোড দেবো। ইয়েস, তোমাদের জন্য গিফট কোর্সের যে একটা গ্রুপ ক্রিয়েট করছি না, ওই জায়গায় আমি তোমাদের থেকে নোটগুলো নেব। 10-11 হাজার মেম্বার আছে, ওখানে আমি তোমাদের নোটগুলো দেখবো। তাহলে ওখানে শুধু আমি একা না, আরো সবাই তোমার নোটগুলো দেখবে। আমি বেছে বেছে অ্যাপ্রুভ করবো, আমি সবার নোট ওখানে অ্যাপ্রুভ করবো না। এবং তোমাদের যে পরীক্ষাগুলো নেবো ওয়েবসাইটে নেবো, তো খুব শীঘ্রই তোমরা দেখতে পাবা, চিন্তা করিও না। আমি তোমাদের ডিসকাশন গ্রুপ খুলবো। সরে দাঁড়ান ভাইয়া, সরেন, সরছি, লেখো। শেষ ভাইয়া, কোনো সমস্যা নেই, লেখা শেষ, থ্যাংক ইউ। তাহলে বুঝেছ,
মাত্রাহীন কয়টা? 10টা। অর্ধমাত্রা 8টা। পূর্ণমাত্রা 32টা। তারপরে আসো, হ্যাঁ এবার অ্যান্সার করো তো রে। এ র কি হবে? র আমি কি তোমাদের থেকে অ্যান্সার নেব? অ্যান্সার পরে নেব, এগুলো পরে সলভ করবো। আর একটা অংশ আছে, সেটা আগে পড়ায় নেই। আসো, তোমাদের আগে অক্ষর পড়ায়। অক্ষর 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 ভুল করো তোমরা, প্রচুর পরিমাণে ভুল করো। অক্ষর করো। আমি তোমাদের আগে একটা প্রশ্ন দেই, হ্যাঁ, তোমরা সবাই লেখো। আমি তোমাদেরকে আগে একটা পরীক্ষা নেই। এই যে আমি লিখলাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় শব্দটিতে কতটি অক্ষর আছে আমি দেখতে চাই। তোমরা প্রত্যেকে এটা অ্যান্সার করো। বিশ্ববিদ্যালয় শব্দটিতে কতটি অক্ষর আছে রে? সবাই অ্যান্সার করো। হ্যাঁ, লেমনি অর্পা বলেছে 5টি। ঠিক আছে। তাসনিয়া মেহরিন লিখেছে 7টি। অভিনন্দন অভিনন্দন। চিত্রামণি ভট্টাচার্য লিখেছে 7টি। অভিনন্দন অভিনন্দন। আহমেদ লিখেছে 5টা। তাসনিম তানিশা, তোমাকে ওয়েলকাম ওয়েলকাম। মৌলিক স্বরধ্বনি 25টি। কিরে বাবা, তুমি কি এখানে মৌলিক স্বরধ্বনি পেয়েছো 25টা? ইসরাত জাহান নিমো, তোমাকে ধরে উড়িয়ে দেওয়া উচিত, স্বর্গে পাঠিয়ে দেওয়া উচিত। মৌলিক স্বরধ্বনি 7টি রে। হ্যাঁ, 7টা হবে। ওয়া, আ, ই, এ, ও, উ, এ, এই 7টি মৌলিক স্বরধ্বনি। স্বরবর্ণ হবে 6টি মৌলিক, এটা বাদ যাবে। তারপরে মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। বোকারা লিখেছে 25টা। ও মাই গড, আমাদের রিয়াজুল করিম বলেছে 3টা। নাতাশা আফরোজ বলেছে 2টা। মিথিলা তো থ্যাংক ইউ, সে বলেছে পারি না। জুবাইর মোর্শেদ জিশান বলছে 11টা। গড রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দেখো 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 দেখো, তোমরা কি ভুলটা করছো। তুমি কি হিসাব করছো জানো? তুমি যে কি ধরছো আল্লাহ ভালো জানে। মৌলিক স্বরধ্বনি, আমরা অক্ষর চাচ্ছিলাম তাই না? অক্ষর কিভাবে নির্ধারণ করে? অক্ষর হচ্ছে সিলেবল। অক্ষর কি? সিলেবল। তাহলে তুমি একটা শব্দ উচ্চারণের সময় যতবার শ্বাস নিবা, বিরতি দিবা, ততগুলো অক্ষর। এটাকে আমি টেকনিক শিখাই দেবো, একটু পরে শিখাই দেবো। তোমার টেকনিক হলো যতগুলো ভাওয়েল আসবে ততগুলোই অক্ষর। যেমন 20 শো বিদ দা লয়, কতগুলো আসছে? 5বার আমি থামছি তাই না? 20 শো, 20 শো বিদ দা লয়, 20 শো বিদ দা লয়, 5বার। আমি 20 লিখলাম, শো লিখলাম, বিদ দা লয়, বুঝেছো কয়বার? 5বার। তাহলে অক্ষর কয়টি? 5টি। এটাকে একটু ব্যাখ্যা করে আবার, যেমন আমি লিখলাম কি ভাই, ভাই কয় অক্ষর বিশিষ্ট শব্দ? 1 অক্ষর। ভাই 1বার থামতে হয়। বোন 1বার। কিন্তু আমি বললাম বাবা 2 অক্ষর বিশিষ্ট। বা, বা 2বার। তাহলে যতগুলো তুমি কি দিবা? ভাওয়েল দিবা। আমি একটু ব্যাখ্যা করে দেবো একটু পরে, জাস্ট এখানে আসো। তোমরা যারা যারা 5টা দিয়েছিল তোমাদেরকে অভিনন্দন। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর আছে কয়টি? 5টা। আচ্ছা, এই কোশ্চেনটা কয়টা ভার্সিটিতে হয়েছে? জাস্ট শোনো, কয়টা ভার্সিটিতে হয়েছে? বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে গুগলে গিয়ে সার্চ করবা, এই কথাটাই সার্চ করবা, তাহলে দেখবা এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল 2021-22 দিকে। সেম কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছিল 2017-18 সালের দিকে।
এই কোশ্চেনটা বিউপিতে হয়েছিল 2019-20 দিকে। তার মানে একটা প্রশ্ন ঢাবিতেও আসছে হুবহু সেম, ওই প্রশ্নটাই রাবিতেও আসছে, ওই প্রশ্নটা বিউপিতেও আসছে। সার্চ করবা বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, মানে তুমি গুগলে গিয়ে বা তোমার কাছে যদি বিউপি ঢাবি রাবির প্রশ্ন ব্যাংক থাকে নিজে চেক করে নিবা, নোমান ভাইয়া ভুল বললো না সত্য বললো। ফোনে গিয়ে গুগলে সার্চ করবা বিশ্ববিদ্যালয় শব্দের কয়টা অক্ষর আছে, তাহলে গুগল তোমাকে দিয়ে দেবে যে এটা কয়টা বোর্ডে এখন পর্যন্ত আসছে, কয়টা ভার্সিটিতে। তাহলে 5টি হবে। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই অক্ষর বলা হয়। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারিত, এটা হচ্ছে বাংলা ব্যাকরণ বইয়ের কথা। এই যে এই বইয়ের বক্তব্য, এই বই কি বলে, এই বই বলে যে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। অক্ষরের ইংরেজি হচ্ছে সিলেবল। বাংলা অক্ষরের প্রধান নকশা তৈরি করেন চার্লস উইলকিন্স এবং বাংলা অক্ষরের আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। অক্ষর চেনার কিছু উপায় আছে, আমি তোমাকে এই টেকনিকটা বলছিলাম। আচ্ছা আগে এগুলো প্রত্যেকটা দেখে নেই। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে অক্ষর নির্ণয় হয়। শব্দটি বাংলিশ লিখলে যে কয়টা কি আসবে ভাওয়েল থাকে সেই কয়টি অক্ষর হবে। শব্দে যে কয়টি কার বা অ থাকে সেই কয়টা অক্ষর হয়। যেমন আমি তোমাকে একটু দেখাই, তোমরা দেখতে পাচ্ছ অপরিচিতা, এখানে ভাওয়েল আছে 5টা। অপরিচিতা, এই যে ও 1টা 2টা 3টা 4টা 5টা, 2টা ও আছে 2টা আই আছে 1টা এ আছে। তাহলে যে কোনো শব্দকে তুমি কি করে ফেলবা, যেমন আমি বললাম কি মা, মা শব্দটিতে 1টি অক্ষর, কারণ এখানে 1টা ভাওয়েল আছে। আমি বললাম বাবা, বাবাতে কয়টা ভাওয়েল দেখো তো 2টা ভাওয়েল, তাই এখানে 2 অক্ষর বিশিষ্ট শব্দ। আমি বললাম ভাই, ভাইয়ে তো ভাইয়া 2টো ভাওয়েল আছে, তাহলে কি হবে ইয়েস। যদি 2টো ভাওয়েল পাশাপাশি থাকে তাহলে একটা কাটা যাবে, একটা গ্রহণ করা হবে। ভাইয়ে 2টো ভাওয়েল আছে তারপরেও অক্ষর একটাই হবে, কারণ 2টো ভাওয়েল পাশাপাশি হলেই একটা কাটায় একটাকে আমরা অক্ষর হিসেবে ধরবো। ভাই 1 অক্ষর বিশিষ্ট। তাহলে কি হবে, এখানে অনেকগুলো কথা আছে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে অক্ষর নির্ণয় হয়, কিন্তু টেকনিকটা কি, যতগুলো ভাওয়েল আছে ততগুলো অক্ষর। যেমন প্রতিদান, প্রতিদান কয়টি অক্ষর আছে রে, ও আই এ, প্রতিদান, প্রতিদান কয়টা আছে, 3টা অক্ষর আছে। বন্ধন ভাওয়েল, এখানে 2টো অক্ষর আছে, বন ধন, বন ধন, এই যে একটা ও আর একটা ও, তাহলে বন্ধন 2টো অক্ষর। নজরুল, নজরুল, এই যে এ এই যে ইউ। এই যে বিশ্ববিদ্যালয় দেখছো, এই যে বি, বির সাথে একটা আই আছে, এইচ এর পর একটা ও আছে, বিশ্ব, আবার বিদ দা লয়, 2টো ভাওয়েল থাকলে একটা গ্রহণ করা হবে। তাহলে এই যে দেখো নাতি শীতোষ্ণ মণ্ডল, কয়টা ভাওয়েল, 7টা ভাওয়েল, 7টা হবে। বিদ্রোহী কয়টা অক্ষর, 3টা। ভাই ভাওয়েল হচ্ছে 2টা কিন্তু একটা গ্রহণ করা হবে। ভাওয়েল ঝামেলা, টেকনিক অফ বাংলিশ, ইয়েস ইয়েস বাবা, বাংলিশ মানে ভাওয়েল রে, যেটাই বাংলিশ সেটাই ভাওয়েল। তুমি যদি বাংলিশ করো এখানে রে, এরাই তোমার চোখে পড়া লাগলো। আমি এত সুন্দর সুন্দর কথা বলি, একটাও চোখে পড়ে না। এখানে হবে ভাওয়েল, যেই কয়টা ভাওয়েল হবে, ভাওয়েল মানেই তো বাংলিশ। বাংলিশ না করলে তুমি ভাওয়েল বার করবা কিভাবে, বুঝছো তো আমার কথা। তুমি বাংলিশ করে ফেলো, এরপরে দেখবা যে কয়টা ভাওয়েল পাবা সেই কয়টাই হবে। আচ্ছা আসো, অক্ষর 2 প্রকার, যদি টেনে পড়ো তাহলে মুক্ত অক্ষর, না টেনে পড়লে বদ্ধ অক্ষর। এটা নিয়ে আমি তোমাদের আরো বিস্তারিত পরবর্তীতে পড়াবো, দেখে নাও। মুক্ত অক্ষর হচ্ছে কি, মা, বাবা, দাদা, এই যে দা টানতেছো এটা হচ্ছে মুক্ত অক্ষর। কিন্তু আমি বললাম কি শীতল, ল কিন্তু আর টানা যায় না। কি বললাম, পবন, পাবক, আর টানা যাচ্ছে না, এগুলো হচ্ছে বদ্ধ অক্ষর।
বেশ কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর অ্যান্সার দাও তো সবাই। 1 2 3। আমি তোমাদেরকে আজকে খুব একটা কোশ্চেন সলভ করাবো না, কারণ প্রতি 4টা লেকচার পর পর, কয়টা লেকচার পর পর? 4টা লেকচার পর পর আমি তোমাদের একটা করে ক্লাস নেব। সেই ক্লাসের নাম হবে কি? লেকচার শিট সলভ ক্লাস। 4টা লেকচার পর পর মানে প্রতি 2 সপ্তাহ পর পর একটা করে সলভ ক্লাস হবে। 5 নাম্বার লেকচার শিট কিন্তু আমি দেই নাই তোমাদের, কারণ 5 নাম্বার লেকচার শিটটা হবে হলো প্রথম 4টা লেকচার শিটের যত কোশ্চেন আছে সব আমরা সলভ করাবো, যত প্রবলেম আছে সব প্রবলেম আমরা সলভ করাবো। বুঝেছো আমার কথা? তাহলে প্রতি 4টা লেকচার শিট পর পর একটা করে সলভ ক্লাস হবে। তারপরে আমি আজকে এই 3টা প্রশ্ন একটু তোমাদের দিয়ে সলভ করাই। আর লেকচার শিটে কিন্তু আমি পর্যাপ্ত এমসিকিউ দিয়ে রাখছি। লেকচার শিটে এই আজকে যে টপিকগুলো পড়ালাম প্রত্যেকটা টপিক বেসড এমসিকিউ দেওয়া আছে, তোমরা সেই এমসিকিউ গুলো বাসায় নিজে নিজে সলভ করে নিবা। আমি একটা কাজ করব, হ্যাঁ। ও খোদা, একটু প্রবলেম হচ্ছে, দেখো। অক্ষর, আচ্ছা বিশ্ববিদ্যালয় 1-এর হবে ভাইয়া 1-এর খ, রাইট? কে কে দিছো? নিজামুদ্দিন শাকিল, নজরুল, এমএসটি আখো আলম, সামিয়া খান, খাদিজা আক্তার, সানি আহমেদ সাব্বির, তানিয়া আক্তার, সুমাইয়া, ডিয়ানা নাকি ডায়না? আচ্ছা, ইয়াপা বেগম, রিপা, ওকে ঠিক আছে। 2-এর দিয়েছে হচ্ছে মিথিলা, বলেছে 2-এর বি, 1 অক্ষর বিশিষ্ট শব্দ ঘুম, রাইট? জ লজ, জ লজ 2 অক্ষর বিশিষ্ট। বন ধো 2 অক্ষর। মা মা 2 অক্ষর, তাহলে ঘুম হলো 1 অক্ষর। এরপরে দেখো প্রেম, প্রেম এই প্রেমের মরা কিন্তু জলে ডোবে না, এটা খুবই খারাপ জিনিস, সেজন্য তোমরা কেউ প্রেম করিও না, ওকে? প্রেমের মরা জলে ডোবে না, তোমরা কেউ প্রেম করিও না। তাহলে প্রেমটা কয়টি অক্ষর বিশিষ্ট হবে রে? 1 অক্ষর বিশিষ্ট হবে প্রেম। শোনো, তোমরা আজকের ক্লাস নিয়ে কোশ্চেন করো, আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যে টপিকগুলো পড়ালাম প্রত্যেককে লেকচার শিটটা ভাজা ভাজা করে ফেলতে হবে। আজকে তোমাদের জীবনের একটি নতুন, এটা মুছে দেয় আগে, তাছাড়া ছেলে পেলে আবার এগুলো খেয়াল করো ভালো। 3টারই খ হবে রে। শোনো, ক্লাস শেষ করে দিচ্ছি, একটা কথা বলে শেষ করি। আমাদের জীবনে সবকিছু আসে, এই যে আমাদের জীবনে বিভিন্ন বিপদ আসবে, এটা হচ্ছে জীবনের সৌন্দর্য। তোমার আত্মীয় স্বজন মারা যাবে, তুমি ব্যবসায় ধরা খাবা, তোমার চাকরির ইন্টারভিউ দিবা, চাকরি হবে না, তুমি পরীক্ষা অনেক প্রত্যাশিত পরীক্ষা দিয়েও প্রত্যাশিত ফল পাবা না, তোমার পরিবারে আর্থিক সমস্যা হবে, সামাজিক চ্যালেঞ্জ আসবে। এটাই মানুষের জীবনের সৌন্দর্য। এই সৌন্দর্যকে মেনে নিয়ে এই চ্যালেঞ্জগুলোকে উপভোগ করতে করতে যখন তুমি সামনের দিকে বাড়তে পারবা, এটাই হবে তোমার জীবনের সফলতা। আজকে থেকে তোমরা অ্যাডমিশন জার্নি শুরু করছো, একটি নতুন জীবন শুরু করলা, এটা আগে নিজে ফিল করবা। একটা কথা আছে, এই পৃথিবী কেউ কখনো তোমাকে মর্যাদা দিবে না, আগে নিজেকে নিজে মর্যাদা দিতে শেখো। তোমার নিজের গুরুত্ব নিজে বোঝো, নিজে অনুভব করো, নিজেকে নিজে শ্রদ্ধা করতে শেখো। তোমার যে কি গুরুত্ব, তোমার যে কি দাম, এটা নিজেকে আগে নিজে দিতে শেখো। তুমি যখন তোমার নিজেকে দাম দিবা, তোমার নিজেকে গুরুত্ব দিবা, তোমার টাইমগুলোকে সঠিকভাবে ইউজ করবা, তখন পুরো পৃথিবী তোমাকে গুরুত্ব দিবে, তোমাকে দাম দিবে। এই জন্য নিজেকে সম্মান করবা, নিজেকে ভালোবাসবা, নিজের ব্যক্তিত্ব কখনো বিসর্জন দেবা না। যেটাকে পেতে চাও সেটার জন্য লেগে থাকো, কাজ করে যাও। মানুষ পৃথিবীতে বসে মঙ্গলে তাদের অভিযান করতেছে, চাঁদে অভিযান করতেছে, আর তুমি বাংলাদেশের কোনো একটা জেলায় অবস্থান করে তোমার হাতে একটি স্মার্টফোন আছে, ইন্টারনেট কালেকশন আছে। এই ইন্টারনেট কানেকশন আমার ভুল হয়েছে, এই ইন্টারনেট কানেকশন এবং একটি ডিভাইস হাতে থাকার পরেও যদি তুমি একটি বিশ্ববিদ্যালয়ে নিজের সিট নিশ্চিত না করতে পারো, তাহলে তুমি কিভাবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে? তোমার আব্বু আম্মু, তোমার পরিবার, তোমার বংশ, তোমার এলাকা
সর্বোপরি তোমার দেশের একটি জাতীয় সম্পদে তুমি রূপান্তর হতে পারবে কিভাবে। চমৎকার একটা রুটিন বানায় নাও। সূর্যি মামার ওঠার আগে উঠবো আমি জেগে, এই যে ছোটবেলায় পড়েছিলা, সেই কবিতাটার বাস্তবায়ন করার সময় এখন চলতেছে। তুমি এখন সেই বয়সে এসে উপনীত হয়েছ। চমৎকার একটি রুটিন করে নাও। সূর্যি মামার আগে ঘুম থেকে ওঠো। প্রত্যেক দিন আমি নেক্সট ক্লাসে তোমাদের একটা রুটিন বানায় দিব, কিন্তু আজকে মুখে বলে দিচ্ছি, তোমার প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার আগে তোমাকে উঠতে হবে, দ্রুত দ্রুত ঘুমাতে হবে, এবং সারাদিনের, আমাকে অনেকে জিজ্ঞেস করো ভাইয়া কতক্ষণ পড়বো, আমি এটা কোনোদিনই বলবো না কতক্ষণ পড়তে হবে, বাট এটা বলবো যে কতক্ষণ নষ্ট করবা। নষ্ট করবা হলো 0 মিনিট, 0 সেকেন্ড, 0 আওয়ার। আমি এইটুকু বলে দেবো যে নষ্ট করবা কতক্ষণ, নষ্ট করবা না কোনো সময়, বাকি সময় পুরো সময় পড়বা। যা কিছু করো, রাস্তায় থাকো, ঘরে থাকো, একটি নতুন জার্নি শুরু হয়েছে। তোমাদের সবাইকে অভিনন্দন নতুন জীবনে। তোমাদের নতুন জীবন সুখময় হোক। আগামী প্রত্যেকটা সময়কে আজ থেকে 4 মাস পরে আমাকে মেসেজ দিবা, ফেসবুকে পোস্ট করবা, আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি, আলহামদুলিল্লাহ রাজশাহী ইউনিভার্সিটি, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবার জন্য অনেক শুভকামনা রইল। আব্বু আম্মুর দোয়া নিবা, ঠিকভাবে খাবা, অ্যাডমিশন টাইমে স্টুডেন্টের টেবিলে পড়বা যতটা, মাথায় ঢুকাবা যতটা, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটা ঘুমাচ্ছ, কতটা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ আছো। ঘুম, গোসল, খাবার এবং বাবা মার খেদমত করা, তাদের আদেশ নিষেধ মেনে চলা, মানসিক সুস্থতা, এটার উপর নির্ভর করবে তোমার অ্যাডমিশনের বাকি সময়গুলো তুমি কতটা ভালো রেজাল্ট করতে পারবা। তো যতটা সময় টেবিলে পড়ে ব্রেনকে সময় দিবা, তার চেয়ে বেশি সময় সুস্থ খাবার খেয়ে, স্বাস্থ্যকর খাবার খেয়ে, ভাজা পোড়া অ্যাভয়েড করো, বৃষ্টির পানিতে ভিজো না, উল্টাপুল্টা জীবনযাপন করো না, গোসল টোসল অন্যান্য কাজকর্মগুলো ঠিকভাবে করো। তোমাদের সবার এই জার্নিটা সুন্দর হোক। আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি ইসলামিক স্টাডিজে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে, এবার 5th সেমিস্টারে। আর হচ্ছে ভাইয়া ঘুম থেকে উঠতে 1:57 বাজে। আচ্ছা শোনো, তোমরা হচ্ছে দোয়া করি সবার জন্য, ফিয়ামানিল্লাহ। বাবা, তোমরা আমার স্বপ্ন, তোমরা আমার স্বপ্ন, কারণ তোমরা ভালো করলে আমি ভালো করব, তোমরা জিতে গেলে আমি জিতে যাবো, আমার এই কষ্ট পরিশ্রমগুলো সার্থক হবে। তোমাদের আব্বু আম্মুদের নিজেদের কোনো জীবন নাই, তোমাদের জীবনকে ঘিরেই তাদের জীবন। তুমি চান্স পেলেই তারা জিতে যাবে। সেম ভাবে আমরা যারা তোমাদের পড়াই, আমাদের সফলতা সব তোমাদেরকে ঘিরেই, আমাদের স্বপ্ন তোমাদেরকে ঘিরেই। তোমরা চমৎকার কিছু করো, ইনশাল্লাহ তোমরা আমাদের গর্বের কারণ হবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। হ্যাঁ, ওকে, 30 ডেজ চ্যালেঞ্জ বানিয়ে দেবো নেক্সট ক্লাসে, আরো বেশ কিছু কাজ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।